ওই শালা হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই খাবার চুরি করিস? খান। কথাটা বলেই রাশিদুল নামের লোকটা রেহানের পেটে জোরে এক লাথি মারে। রেহান সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় শক্ত পিচঢালা রাস্তার ওপর। বয়সটা তার বড়জোর 22 বা 23 হবে। শরীরটা শুকিয়ে হাডিসার হয়ে গেছে। কপালে চিন্তার ভাঁজ আর চোখে এক দীর্ঘ ক্লান্তির ছাপ। ঢাকা শহরের এই ব্যস্ততম এলাকায় সে কোনো কাজ পায় না। সারাদিন এদিক থেকে ওদিকে পাগলের মতো ঘুরে বেড়ায় একটা রুজির সন্ধানে। যতটুকু যা কাজ পায় দিনমজুরি বা কুলি খাটার মতো ছোটখাটো কাজ, তা দিয়ে ওর নিজের পেট কোনো মতে চলেও সাথে যে একমাত্র বোন আছে, তার পেট তো চলে না। বোনের মুখটার কথা মনে পড়লেই রিহানের বুকটা ফেটে যায়। কাল রাত থেকে আজ দুপুর অবধি রুহি না খেয়ে বিছানায় পড়ে আছে। ক্ষুধার জ্বালায় মেয়েটা ছটফট করছে। কোনো উপায় না দেখে রিহান শেষমেশ একটা বড় হোটেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। চারিদিকে বিরিয়ানি সুবাস ছড়াচ্ছে। রেহান একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই খাবারের দিকে। ভেতর থেকে একটা তীব্র হাহাকার বেরিয়ে আসে ওর। পেটের ভেতরের আগুন আর মনের ক্ষুধার্ত মুখের ছবি ওকে যেন অন্ধ করে দেয়। ও হঠাৎ হোটেলের ভেতরে ঢুকে পড়ে। কাকা, আমাকে এক প্লেট বিরিয়ানি দেন তো। আচ্ছা, 400 টাকা দে। ওই কে আছিস, ওটার এক প্লেট বিরিয়ানি দে। একজন ছেলে বিরিয়ানির প্যাকেট করে এনে রেহানের সামনে টেবিলে রাখে। মালিক টাকা চায় বারবার। রেহান একদৃষ্টিতে প্যাকেটের দিকে তাকিয়ে থাকে। কি করবে সে ভাবে না আর কিছু। প্যাকেটটা শক্ত করে ধরে এক দৌড় দেয়। দোকানদার রাশিদুল চিৎকার করে ওঠে। এই ধর, চোর চোর চোর, টাকা না দিয়ে পালায়, ধর শালারে। হোটেলের কর্মচারীরা তৎক্ষণাৎ পিছু নেয়। ওর সাথে রাশিদুলও থাকে। রিহান দৌড়াতে থাকে অনেক জোরে। ওর ডান হাতে ধরা সেই খাবারের প্যাকেট, যেটা ওর কাছে এখন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। কিন্তু ক্ষুধার্ত ক্লান্ত শরীর কতক্ষণ আর টানতে পারে। কিছু দূর আসতেই একটা ইটের সাথে হোঁচট খেয়ে ধপাস করে রাস্তায় পড়ে যায় রিহান। হাতের প্যাকেটটাও বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, যাতে মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায়। ব্যাস, তারপরে শুরু হয় ওকে নির্মমভাবে পিটানো। রাশিদুল আর তার হোটেলের ছেলেরা এসে রেহানকে ঘিরে ধরে লাথি কিল ঘুষি মারতে শুরু করে। জুতোর আঘাতে রেহানের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। অসহ্য যন্ত্রণায় কুকড়ে গিয়েও রেহান কাতর স্বরে বলতে থাকে, কাকা, আমারে যত ইচ্ছা মারেন, কিন্তু আমার থেকে খাবারটা নিয়েন না। আমার বোনের জন্য খাবারটা নিছি কাকা। টাকা ছিল না, তাই চুরি করছি। ওর এই আগতেই রাশিদুলের নিষ্ঠুর হৃদয়ে বিন্দুমাত্র দয়া জাগাতে পারে না। উল্টো সে আরও হিংস্র হয়ে ওঠে। লাথি মারতে মারতে রেহানের গায়ের চামড়া তুলে ফেলার উপক্রম করে। চুপ বেশ্যার ছেলে, ফকিন্নি, রাস্তার কুলাঙ্গার। তোর এত বড় সাহস, আমার হোটেল থেকে খাবার নিয়ে বিল না মিটিয়ে পালাস? আজকে তোরে চরম শিক্ষা দেব। ওই ধর ওটারে। চারপাশের মানুষজন কেবল তামাশা দেখে। এই শহরে কেউ কারো নয়। ফুটপাতের একটা ক্ষুধার্ত ছেলের জন্য কারো মনে কোনো মায়া জাগে না। সবাই যেন এক একটা রোবটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্মম দৃশ্য উপভোগ করতে থাকে। রেহান তখনও মাটিতে পড়ে ছটফট করছে আর দুই হাত জোর করে আগতি বিনতি করছে। এমন করবেন না কাকা, আপনার পায়ে পড়ি। আপনি আমার সাথে যা ইচ্ছে করুন, খাবারগুলো নেবেন না। আবার বেশি কথা বলিস মা আদার, তোরে আজ বানাবো। আই, তোর সাহস কে দিছে আমার সামনে থেকে খাবার নিয়ে পালাস? দে খাবার দে। কাকা নেন না। ও কাকা, আপনার পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে, দয়া করুন কাকা। চুপ শুয়ারের বাচ্চা, বেশি কথা বললে তোরে একেবারে জানে মেরে ফেলবো। চুপ কর, দে খাবার দে। রাশিদুল কোনো কথা শোনে না। সে এক ঝটকায় রেহানের হাত থেকে সেই খাবারের প্যাকেটটা কেড়ে নেয়। রেহানের মনে হয় ওর বুক থেকে যেন কলিজাটা টেনে বের করে নেওয়া হলো। রাশিদুল এখানেই ক্ষান্ত হয় না। সে রেহানের শার্টের কলার চেপে ধরে হিড় হিড় করে টেনে আনে হোটেলের সামনে। রাস্তার মাঝখানে জটলা তৈরি হয়। উৎসুক পথচারীরা ভিড় জমায়। রাশিদুল উচ্চস্বরে সবাইকে শুনিয়ে বলতে থাকে যে, এই চোরকে আজ এমন শিক্ষা দেব, যা দেখে আর কেউ কোনো দিন এই দোকান থেকে চুরি করার সাহস পাবে না। কত বড় সাহস, ও আমার এখান থেকে খাবার চুরি করে। সে রেহানের হাত থেকে কেড়ে নেওয়া খাবারের প্যাকেটটা খুলে বিরিয়ানি আবার আগের জায়গাতে, অর্থাৎ হোটেলের বড় ডিশে রেখে দেয়। তারপর সে রেহানের ডান হাতটা শক্ত করে চেপে ধরে। হোটেলের সামনেই তখন পরোটা ভাজা হচ্ছে। চুলার ওপর রাখা বিশাল লোহার কড়াইটা ফুটন্ত তেলে লাল হয়ে আছে যেন। চুরি করার হাত আমি আজকে এমনভাবে শেষ করে দেব। ওই তোরা শালারে ধর তো।
কথাটা বলেই রাশেদুল রিহানের হাতটা সেই গরম কড়াইয়ের গায়ে চেপে ধরে ছ্যাঁকা দেয়। 20 সেকেন্ড কড়াইয়ের উপরে রাখে ওর হাত। রিহান চিৎকার করে কেঁদে ওঠে। আহ, আল্লাহ গো, মা গো, মরে গেলাম। কাকা আমারে ছাইড়া দেন, বাঁচান কেউ আমাকে। এক তীব্র অমানসিক চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠে যেন। রেহানের হাতের চামড়াটা গরম লোহার সংস্পর্শে আসতেই পুড়তে শুরু করেছে। মাংস পোড়ার একটা দুর্গন্ধ ভেসে আসে। রেহান ব্যথায় ছটফট করতে থাকে, কিন্তু রাশিদুলের শক্ত হাতের মুঠো থেকে সে নিজের হাতটা ছাড়াতে পারে না। বেশ কয়েক সেকেন্ড ধরে সেই জ্বলন্ত কড়াইয়ের হাতটা চেপে রাখার পর রাশিদুল ওকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলে, যা ভাগ এখান থেকে কুত্তার বাচ্চা। আবার যদি এই হোটেলের আশেপাশে তোরে দেখি তবে একবারে জ্যান্ত পুড়িয়ে মারবো। দূর হ চোখের সামনে থেকে। রেহান মাটিতে পড়ে নিজের পোড়া হাতটা বুকের সাথে চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। যন্ত্রণায় ওর পুরো শরীর কাঁপছে। ও মনে মনে ভাবতে থাকে, এই দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? মানুষের মনে কি বিন্দুমাত্র আল্লাহর ভয় নেই? এক লোকমা ভাতের জন্য একটা মানুষকে এভাবে পুড়িয়ে দেওয়া যায়? ও নিজের মনে মনে বলতে থাকে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। হে আল্লাহ, তুমি কেমন পৃথিবী বানাইলা যেখানে খাবার ডাস্টবিনে নষ্ট হয়, বড় বড় মানুষেরা দামি রেস্তোরাঁয় খাবার অপচয় করে, আর আমার মতো একটা গরিব ছেলে তার ক্ষুধার্ত বোনের জন্য একটু খাবার চাইলে তাকে এভাবে পশুর মতো মারা হয়। এই শহরের প্রতিটা ইটের নিচে যেন গরিবের রক্ত আর চোখের পানি মিশে আছে। বড় মানুষেরা যখন আনন্দে হাসে তখন আমাদের মতো ফকিন্নিদের বুক ফেটে কান্না আসে। এই জীবন রাখার চেয়ে মরে যাওয়াও অনেক ভালো। কিন্তু আমি মরলে আমার রুহির কি হবে? ও কার কাছে যাবে? কষ্টে যন্ত্রণায় আর অপমানে রেহানের বুকটা ভেঙে যায়। সে কোনো মতে ঠুকতে ঠুকতে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। চারপাশের মানুষের উপহাসের দৃষ্টি এড়িয়ে সে কাঁদতে কাঁদতে পা বাড়ায় নিজের গন্তব্যের দিকে। শহরের এক কোণায় বিশাল একটা ওভারব্রিজের নিচে ছোট্ট একটা কুঠুরির মতো জায়গা। চারদিকে ভাঙা ইট, প্লাস্টিকের বস্তা আর জটের চাদর দিয়ে ঘেরা এই ছোট্ট খুপড়িটাই ওদের পৃথিবী। এখানে ওরা দুজন থাকে, মানে রেহান আর ওর ছোট বোন রুহি। ওরা ফুটপাতেই থাকে বলা যায়। ঝড়, বৃষ্টি, রোদ, গরম সবকিছু এই ফুটপাতের উপরেই ওদের সহ্য করতে হয়। দুজন ভাই বোন মিলে অনেক কষ্ট করে দিন পার করছে। তার উপর রুহির শরীরে অনেক অসুস্থতা। ওর প্রায়ই জ্বর আসে, সাথে লিভারের সমস্যা। ডক্টর দেখানো তো দূরের কথা, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই রিহানের হিমশিম খেতে হয়। রিহান কোনো স্থায়ী কাজ পায় না, কেবল দিনরাত অক্লান্ত কষ্ট করে যায়। প্রতিদিন সকালে সে কাজের খোঁজে বের হয়, কিন্তু ময়লা জামা কাপড় আর মলিন চেহারা দেখে কেউ তাকে সহজে কাজ দেয় না। সবাই তাকে তাড়িয়ে দেয়। কোথায় কি করবে সে কিছুই জানে না। কোনো উপায় না পেয়ে মাঝে মাঝে সে প্লাস্টিকের বোতল কুড়ায়, কাগজ কুড়ায়, এক কথায় টোকাইগিরি করে। কিন্তু এভাবে সামান্য কয়েকটা টাকা দিয়ে বোনকে কিভাবে দুবেলা খেতে দেবে তা সে ভেবে পায় না। রিহান নিজের পোড়া হাতটাতে একটা ময়লা গামছা পেঁচিয়ে নিয়েছে, যাতে বোন তার এই ক্ষত দেখতে না পায়। সে আস্তে করে কুঠুরির ভেতরে প্রবেশ করে। রুহি তখন একটা চটের চাদর গায়ে দিয়ে শুয়েছিল। ভাইয়ের পায়ের শব্দ পেয়ে সে ধরপড় করে উঠে বসে। ওর চোখ দুটো ক্ষুধার জ্বালায় বসে গেছে। রেহানকে দেখেই বলে, খাবার আনছোস ভাইয়া? খুব ক্ষুধা লাগছে। কথাটা বলতে বলতে রুহির নজর যায় রেহানের মুখের দিকে। রেহানের ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে আছে, গালে আর কপালে কালশিটে দাগ। রুহি চমকে ওঠে। আর এ কি, তোর গায়ে মুখে এমন লাল দাগ পড়ে আছে কেন? কি হয়েছে ভাইয়া তোর? রেহান বোনের সামনে আর নিজের কান্না ধরে রাখতে পারে না। সে হাঁটু গেড়ে বসে পড়ে রুহির সামনে। ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। বোন রে, আমারে মাফ কইরা দে বোন। আমি তোর জন্য খাবার আনতে পারি নাই, আমারে ওরা মারছে। এই দেখ। কথাটা বলেই রেহান তার হাতের সেই ময়লা গামছাটা আস্তে আস্তে খোলে। গামছাটা সরাতেই দেখা যায় গরম কড়াইয়ে ছেঁকা দেওয়া জায়গাটা পুরো পুড়ে গিয়ে লাল কালো হয়ে আছে। সেখান থেকে তখনও কাঁচা রক্ত আর বের হচ্ছে। হাতটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে ওর। নিজের ভাইয়ের হাতের এই বিভৎস ক্ষত দেখেই ডুকরে কেঁদে ফেলে রুহি। সে রেহানের পোড়া হাতটার দিকে তাকিয়ে ভয়ে আর কোণঠায় শিউরে ওঠে। সে কান্না ভেজা গলায় অনেক কথা বলতে থাকে তার ভাইকে। কি করে হলো ভাইয়া তোর এই অবস্থা? তেমন কিছু না রে বোন,
তুই ঘুমা, দেখি আমি খাবার আর ওষুধ এনে দিতে পারি কি না তোর জন্য। বল আগে, কি করে হলো তোর এই অবস্থা? তোর জন্য খাবার আনতে গেছিলাম, টাকা ছিল না কাছে, তাই। কেন গেছিলি তুই খাবার আনতে ভাইয়া? আমার তো একটুও ক্ষুধা লাগেনি। আমি তো এমনিই শুয়েছিলাম। কেন তুই আমার জন্য এসব করতে গেলি? কেন এসব করছিস তুই? তুই না থাকলে আমার এই দুনিয়াতে কে আছে ভাইয়া? রুহি তার ছোট ছোট হাত দিয়ে ভাইয়ের চোখের জল মুছিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের কান্না সে থামাতে পারে না। রেহান তীব্র যন্ত্রণার মাঝেও বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের ভালো হাতটা দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। ওভারব্রিজের উপর দিয়ে তখন তীব্র গতিতে দামি দামি গাড়ি চলে যাচ্ছে, কিন্তু ওদের এই হাহাকার শোনার মতো কেউ নেই। কাঁদতে কাঁদতে রুহি হঠাৎ রেহানের বুকের মধ্যে মুখ লুকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, মা বাবা কি আমাদের নেই? অন্য সবার তো মা বাবা আছে, আমাদের কেন কেউ নেই ভাইয়া? নাকি আমরা আসলেই কপাল পোড়া? রেহান তার বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ও নিজের ভেতরের সব বাঁধ ভেঙে যায়। সে রুহির পিঠে হাত বোলাতে থাকে, তারপর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে কান্নাজড়িত কণ্ঠে বলে, না রে, কেউ নেই আমাদের, আমরা এতিম। আমাদের এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ নেই রে বোন। মা বাবা যখন মারা গেল তখন থেকে আমরা এই রাস্তার মানুষ। আর দেখ, আল্লাহও আমাদের দেখে না। চিন্তা করিস না ভাইয়া, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। সবাই বলে ওপরওয়ালার বিচার নাকি নিখুঁত, তিনি নাকি সব দেখেন, কিন্তু এই অন্ধ দুনিয়াতে বসে আমি শুধু অন্ধকার আর রক্তই দেখলাম। যুগের পর যুগ ধরে মানুষ এখানে ডুকরে কেঁদে মরছে, অথচ আকাশের দিক থেকে কোনো জবাব আসে না। মনে হয় আমাদের এই জাহান্নামটার দিকে তাকাতেও তিনি ভুলে গেছে। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদে। ক্ষুধার কষ্ট, শরীরের যন্ত্রণা আর এতিম হওয়ার একাকিত্ব ওদের যেন গ্রাস করে নেয়। বেশ কিছুক্ষণ পর রেহান নিজেকে কিছুটা সামলে নেয়। সে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই একদমই চিন্তা করিস না বোন, তুই শুয়ে থাক। আমি দেখি আবার বাইরে গিয়ে কোনোভাবে খাবার জোগাড় করতে পারি কি না। কারো কাছে হাত পাতলে হয়তো দুটো টাকা পাইতেও পারি। রুহি রেহানের জামাটা শক্ত করে টেনে ধরে। সে আর তার ভাইকে এই অবস্থায় বাইরে যেতে দিতে চায় না। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। না ভাই, আমার আর খাবার চাই না। তুই এই শরীরে আর কোথাও যাবি না। আমার ক্ষুধা মরে গেছে ভাইয়া, তুই আমার পাশে বস। রেহান বোনের কপালে একটা চুমু খায়। ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে সে তার বোনের একবেলার খাবারও জোগাড় করতে পারল না, অথচ সে নিজেও কালকে থেকে এখনো কিচ্ছু খায়নি। খালি পেটে পানিও বা কতক্ষণ খেয়ে থাকা যায়। মন খারাপ করিস না, থাক, তুই একটু ঘুমানোর চেষ্টা কর, আমি খাবার নিয়েই ফিরবো। কিন্তু রেহানের মন মানতে চায় না। বোনের এই ক্ষুধার্ত মুখ দেখে সে ঘরে বসে থাকতে পারে না। হাত যতই পড়ুক, পেট তো আর কথা শোনে না। সে রুহিকে জোর করে চাদরটা গায়ে দিয়ে শুইয়ে দেয়। তারপর রুহির সমস্ত বাধা উপেক্ষা করে সে জোর করে আবার কুঠুরির বাইরে বের হয়ে গেল। রাতের এই নিঝুম শহরে সে আবার পা বাড়ায়। যদি কোনো দয়ালু মানুষের সন্ধান মেলে, যদি আল্লাহ কোনো বান্দা তার এই ক্ষুধার্ত বোনের মুখে এক ফোঁটা অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করে। রেহান কুঠুরি থেকে বের হয়ে আবার সেই ব্যস্ত শহরের রাস্তায় এসে দাঁড়ায়। ওর পোড়া হাতের যন্ত্রণাটা তখন পুরো শরীরে এক তীব্র কাঁপুনি তৈরি করেছে, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে ওর বোনের ক্ষুধার্ত মুখটা। রুহি না খেয়ে ঘুমানোর চেষ্টা করছে। এই দৃশ্য ও সহ্য করতে পারছে না। রেহান পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। সে মানুষের দুয়ারে দুয়ারে যায়, বড় বড় শপিং মল, ছোট চায়ের দোকান, কাপড়ের দোকান, হোটেল, প্রতিটা জায়গাতে গিয়ে সে একটা কাজের জন্য আকুতি মিনতি করতে থাকে। স্যার, আমারে দয়া করে যে কোনো একটা কাজ দেন, আমি সারা দিন খাটবো, কোনো টাকা লাগবে না, শুধু আমার জন্য অল্প কিছু খাবার দিয়েন স্যার। একটা কাপড়ের দোকানের ম্যানেজার লোকটা রেহানের নোংরা আর ছেঁড়া শার্টের দিকে তাকিয়ে নাক কুঁচকে তাকায়। সে অত্যন্ত কর্কশ গলায় চিৎকার করে ওঠে, এই দূর হয় এখান থেকে, সকাল সকাল ফকিন্নি কোথাকার, কাস্টমার তাড়াতে আসছে, জঞ্জাল সব, বের হ দোকান থেকে, তোর মতো কাউরে রাখলে মানুষ আসবে দোকানে।
কথাটা বলেই লোকটা রেহানকে একটা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। রেহান ছিটকে ফুটপাতে গিয়ে পড়ে। ওর গামছা পেঁচানো ক্ষত হাতটায় আবার টান পড়ে। ব্যথায় সে কেঁপে ওঠে আর সেখান থেকে রক্ত চুইয়ে পড়তে থাকলো। কিন্তু সে থেমে যায় না। সে উঠে দাঁড়িয়ে আবার অন্য একটা দোকানে গেল। সেখানে গিয়ে সে এক মালিকের পা জড়িয়ে ধরে, তারপর বলল, আপনার পায়ে পড়ি মালিক, আমাকে একটা দিনের জন্য হলেও সব কিছু মোছার কাজ দেন। আমি জান দিয়ে কাজ করব। আমার বোনটা না খেয়ে মরে যাচ্ছে মালিক, ওর ওষুধ কেনা দরকার। একটা সামান্য কাজ দিলে হবে মালিক, রোজ খেতে দিবেন বিনিময়ে। দোকানের মালিক রেহানের হাতটা পা থেকে ছিটকে ফেলে দিয়ে একটা লাথি মারে ওর বুকে। তারপর গালি দিয়ে বলে, সবাই ওকে গালি দেয়, কেউ তাকে মানুষ বলে গণ্য করে না। এই বিশাল শহরে এত মানুষ, এত কোলাহল, কিন্তু রেহানের এই আর্তনাদ শোনার মতো একটা কানও যেন কোথাও নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে। রেহান কোনো কাজ পায় না। পেটে খিদে আর মাথায় তার বোনের আর্তনাদের সমারোহ। সে ব্যর্থ আর ক্লান্ত হয়ে সে ফুটপাতে দাঁড়িয়ে মানুষের কাছে হাত পাততে শুরু করে। ভিক্ষা করা ছাড়া ওর সামনে আর কোনো রাস্তা খোলা নেই। সে এক একজন পথচারীর সামনে গিয়ে হাত পাতে। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু টাকা দেন ভাই, আমার বোনটা অসুস্থ, ঘরে কোনো খাবার নাই, রসুলের নামে কিছু সাহায্য করেন ভাই। যা সর, টাকা নেই। ভাই আপনি দেন, না খেয়ে আছি ভাই। এই শর্ত সামনে থেকে খালি বিরক্ত করিস। লোকজন তার পাশ কাটিয়ে চলে যায়। কেউ কেউ এমন ভাব করে যেন তারা রেহানকে দেখতেই পাচ্ছে না। কেউ আবার বিরক্তি প্রকাশ করে বলে, জোয়ান ছেলে ভিক্ষা করতে লজ্জা করে না? হাত পাতলেও কেউ সেভাবে একটা টাকাও দিচ্ছে না। এক লোক তো রেহানের হাত পাতার কারণে এতটাই বিরক্ত হয় যে রেহান যখন তার হাতটা একটু চেপে ধরতে যায়, লোকটা উল্টো ঘুরে রেহানের গালে জোরে একটা চড় মারে। এই ছোট লোকের বাচ্চা, গায়ে হাত দিস কেন? পকেট মার নাকি তুই? যা ভাগ এখান থেকে। দামি শার্টটাই নষ্ট। আমার জিএফকে ট্রিট দেবো বলে বের হলাম, শালা ঝামেলা করে দিল। গালে চড়ের দাগ আর মনের ভেতর এক তীব্র অপমান নিয়ে রেহান রাস্তার এক কোণায় দাঁড়িয়ে থাকে। মাত্র 100 টাকা উঠছে। সে মনে মনে হাসে, এক অদ্ভুত বিষাদময় হাসি। মানুষের মন থেকে যেন আল্লাহ আর নবীর নাম মুছে গেছে। এখন কেউ আখিরাতকেও বিশ্বাস করতে পারে না। যদি বিশ্বাস করত তবে একটা ক্ষুধার্ত মানুষের এই অবস্থা দেখে অন্তত এক লোকমা খাবার বা একটা টাকা হলেও দান করত। এই স্বার্থপর দুনিয়াতে এখন শুধু টাকার খেলা। গরিবের চোখের পানির কোনো দাম নেই। হঠাৎ করেই আকাশের বুক চিরে মেঘের গর্জন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। রেহান সেই বৃষ্টির ভেতরেই উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। বৃষ্টির ঠান্ডা পানি ওর শরীরের ক্ষত স্থানগুলোতে লাগতেই এক তীব্র জ্বলন তৈরি হয়। কিন্তু রেহানের এখন আর কোনো অনুভূতি নেই। ওর মনে হচ্ছে ও এক জ্যান্ত লাশ। শরীরটা কাঁপছে, মাথাটা ঝিমঝিম করছে। সে হাঁটতে হাঁটতে একসময় শহরের নির্জন রেল লাইনের উপরে এসে বসে। চারদিক অন্ধকার। বৃষ্টির কারণে লাইনের চারপাশটা একেবারে জনমানবহীন হয়ে পড়েছে। রেহান রেল লাইনের লোহার পাতের ওপর বসে নিজের হাঁটুতে মুখ গুজে। বৃষ্টির পানি ও চোখের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ও মনে মনে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও নিজের মনে মনে বলতে থাকে, হে আল্লাহ, আমি আর পারতাছি না। সারাদিন চেষ্টা করলাম, মানুষের লাথি ঝাঁটটা খেলাম, তাও বোনের জন্য একটা রুটি জোগাড় করতে পারলাম না। আমি কোন মুখ নিয়ে রুহির সামনে ফিরে যাব? আমি যদি আজ খাবার না নিয়ে ওরে মুখ দেখাই তবে আমার বেঁচে থাকার কোনো মানে নাই। আমি আজ খাবার না নিয়ে আর ঘরে ফিরবই না, এখানেই মরে যাব ট্রেনের নিচে। ট্রেন আসলে আমি তার নিচে ঝাঁপ দেব, সব কষ্টের একবারে অবসান হবে। রুহি অন্তত কোনো এতিমখানায় গিয়ে দুমুঠো খেতে পারবে। আমার মতো ব্যর্থ ভাইয়ের আর দরকার নাই। রেহান ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। ও চায় একটা ট্রেন আসুক আর ওকে এই যন্ত্রণার দুনিয়া থেকে মুক্ত করে দেয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো ট্রেন আসে না। লাইনের সিগন্যাল লাল হয়ে আছে, ট্রেন আসার কোনো লক্ষণই নেই। রেহান একসময় ক্লান্ত হয়ে রেল লাইন থেকে উঠে দাঁড়ায়। সে চুপচাপ হাঁটতে থাকে বৃষ্টির ভেতরে। চারদিকের অন্ধকার আর বৃষ্টির শব্দের মাঝেও যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। হাঁটতে হাঁটতে রেহান রেল লাইনের পাশের একটা পরিত্যক্ত অন্ধকার গলির কাছাকাছি চলে আসে। সন্ধ্যা নেমেছে অনেক আগে, তাই চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার। এমন সময় সে হঠাৎ দেখতে পায় চারজন তরতাজা ছেলে হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। তাদের সামনে একটা মধ্যবয়সী লোক প্রাণপণে বাঁচার জন্য দৌড়ানোর চেষ্টা করছে। লোকটার পরনে একটা দামি কোট পরা। লোকটা বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় মাটিতে হোঁচট খেয়ে রেহানের থেকে কিছুটা দূরে ধপাস করে পড়ে যায়।
সে আর উঠে দাঁড়ানোর সুযোগ পায় না। পেছনে 4 জন ছেলে বিদ্যুৎ গতিতে এসে লোকটাকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে ধারালো লম্বা ছুরি। তাদের মধ্যে মিরাজ নামের একটা ছেলে, যার চোখ দুটো হিংস্রতায় লাল হয়ে আছে, সেই সামনে এগিয়ে গিয়ে ফরিদের বুকের উপর পা দিয়ে চেপে ধরে। সে চিৎকার করে বলে, এই শালা, তোর তো খুবই সাহস, তুই কাশেম ভাইয়ের লগে বেইমানি করস। তোর তো শালা আমি জবাই করে দেব। জানিস না কাশেম ভাই এই এলাকার বাপ? মাল নিছস, টাকা দিস না, তোকে তো মরতে হবে রে ফরিদ। মিরাজ নামের ছেলেটা কথাটা বলেই এক মুহূর্ত সময় নষ্ট না করে ফরিদের বুকের দিকে লক্ষ্য করে জোরে ছুরি চালায়। ফরিদ কোনো রকমে শরীরটা পাশে সরিয়ে নিল। ছুরিটা মাটিতে গিয়ে বিঁধে যায়। ফরিদ 2 হাত জোর করে মরণপণ আকুতি জানিয়ে বলে, মিরাজ, মারিস না আমাকে প্লিজ। কাশেম ভাইয়ের টাকা আমি দেব, দয়া কর, আমি কথা দিচ্ছি। মিরাজ এক অট্টহাসি দিল। তার মুখে কোনো মায়া বা দয়া নেই। সে ছুরিটা মাটি থেকে তুলে নিয়ে ফরিদের মুখের সামনে নাড়াতে নাড়াতে বলে, এই সময় তোর শেষ, বেশি লাভ হবে না এখন। যখন তোর টাকা দেবার সময় ছিল, তুই কইছিলি রে নাটকির পো। ফরিদ তখনও বাঁচার শেষ চেষ্টা করে যাচ্ছে। সে কাঁপতে কাঁপতে বলে, দেখ, শোন আমার কথা, তুই। কথাটা শেষ করার আগে মিরাজ ফরিদের ডান পায়ে ছুরিটা জোরে ঢুকিয়ে দেয়। ফরিদ ব্যথায় চিৎকার করে ওঠে। রক্তে চারপাশ বৃষ্টির পানি লাল হয়ে যেতে থাকে। রেহান কিছুটা দূরে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখতে পায়। লোকটার এই অসহায় অবস্থা দেখে ওর মনের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করে। এই ঢাকা শহরে ও এমন ঘটনা অনেকবার দেখেছে, কিন্তু সামনে কেউ কোনোদিন এগিয়ে যায় না। মানুষ মরে পড়ে থাকলেও কেউ তাকিয়ে দেখে না। দেখলেও সবাই নিজের যান বাঁচানোর জন্য সামনে যায় না, এড়িয়ে চলে যায়। কিন্তু রেহানের মনে এক অন্যরকম চিন্তা খেলে যায়। ও ভাবে, যাক, অন্তত ট্রেনে তো মরতে পারলাম না, ভালোই হলেও এদের হাতে না হয় খুন হই। আমি এই লোকটাকে বাঁচাতে চাই। সেই সুযোগে ওরা রাগ করে আমাকে ছুরি মেরে খুন করবে। আমার তো এমনিতেও বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই। মরে গেলে সব জ্বালা জুড়োবে। সারাদিন তো অনেক চেষ্টা করলাম খাবার আর কাজের জন্য, কিন্তু কিছুই তো হলো না। মানুষের কাছে এত হাত পাতলাম, কেউ তো আল্লাহর রসুলের নামে একটা টাকাও দিল না। এই কুত্তার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। অন্তত মরার আগে একটা মানুষকে তো বাঁচানোর চেষ্টা করি। এই সুযোগে তাদের হাতে সে মরতেও পারবে। রেহান আর এক মুহূর্ত দ্বিধা না করে সে দ্রুত ভারী একটা ইট তুলে নিল হাতে। বৃষ্টির পানিতে ভেজা ইটটা বেশ ভারীই লাগলো। রেহান এগিয়ে যায় মিরাজের দিকে। চারপাশের ছেলেরা তখন ফরিদের ওপর নির্যাতন করতে ব্যস্ত, তাই কেউ রেহানের উপস্থিতি টের পায় না। রেহান এসে মিরাজ নামের ছেলেটার মাথায় ঠিক মাঝখান বরাবর ইটটা দিয়ে জোরে একটা বাড়ি মারে। রেহান ভেবেছিল এই বাড়ি মারার পর মিরাজ হয়তো উঠে দাঁড়াবে এবং রেগে তাকে খুন করবে, কিংবা মিরাজের পাশে থাকা বাকি লোক তাকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলবে। সে নিজের মৃত্যুর জন্যই প্রস্তুত ছিল। কিন্তু সমস্যা হলো অন্য জায়গাতে, যা রেহান তার কল্পনাতেও ভাবেনি। রেহান নিজের বোনের ক্ষুধার কষ্ট আর নিজের অপমানের সব রাগ যেন ওই এক আঘাতে ঢেলে দিয়েছিল। সে মিরাজকে এতটাই জোরে মেরেছে যে মিরাজের মাথার খুলিটা এক আঘাতেই মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে যায়। রেহান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে অবাক হয়ে তাকালো মিরাজের দিকে। মিরাজ কোনো শব্দ করার সুযোগও পায়নি। সে সরাসরি মাটিতে লুটিয়ে পড়েছে। তার মাথা থেকে রক্ত আর ভেতরের মগজ ছিটকে বের হয়ে আসলো। রেহানের হাতের সেই ইটটাও দুভাগ হয়ে মাটিতে পড়ে গেছে। মিরাজ একটু নড়াচড়া করতে পারে না। সে ঘটনাস্থলেই মারা যায়। ফরিদ সহ বাকি 3 জন ছেলেও এই দৃশ্য দেখে চরম অবাক হয়ে তাকায় সেদিকে। তাদের চোখ যেন কপাল ছাড়িয়ে উপরে উঠে যায়। চারিদিকে এক গোরস্থানের মতো নীরবতা নেমে আসে। শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। বাকি 3 জনের এভাবে অবাক আর আতঙ্কিত হওয়ার একটা বড় কারণ ছিল। কারণ এই শহরে একটা গ্যাং আছে যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। সেই গ্যাংয়ের নাম হলো টিট্টু। টিট্টু গ্যাং এর ডান হাত হলো এই মিরাজ। ঢাকা শহরের অপরাধ জগতের এক ত্রাসে। ওর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস এই শহরের বড় বড় মাস্তানদেরও হয় না। 2টো পুলিশ অফিসার আর 6টা বড় খুন, মোট 8টা খুন নিজের হাতে করেছে মিরাজ। সে এক প্রকার ঢাকা সিটির আন্ডারওয়ার্ল্ডের ডন বললেই চলে। তাকে দেখে ভয় মানুষ সে কাঁপে, অথচ তাকে এক আঘাতেই কুকুরের মতো মেরে ফেললো একটা সাধারণ জরাজীর্ণ ফুটপাতের ছেলে। বাকি 3 জন ছেলে মিরাজের এই বিভৎস
দশা দেখে ভয়ে আর আতঙ্কে কাঁপতে শুরু করে। তারা ভাবে রেহান হয়তো কোনো বড় পেশাদার খুনি যে এখানে সুযোগে ছিল। তারা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পায় না। তারা ফরিদের কথা ভুলে গিয়ে নিজেদের যান বাঁচানোর জন্য মিরাজের লাশ ফেলে রেখে অন্ধকারের মধ্যে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। রেহান নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে নিজের হাতের দিকে তাকায়। সে এমনটা হবে একদমই আশা করেনি। সে তো ভেবেছিল নিজে মরবে, কিন্তু এখানে উল্টো মানুষ মরে গেল। কোথা থেকে যে তার শরীরের ভেতরে এত জোর আসলো সে নিজেও জানে না। হয়তো আল্লাহর এক বিশেষ ইশারা ছিল এটা। ফরিদ লোকটা এই ঘটনা দেখে পুরোপুরি চমকে গেছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে সে বেঁচে আছে। সে পায়ের যন্ত্রণা চেপে ধরে কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সে রেহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটা কাঁপতে কাঁপতে বলে, তুই কে? কাকে মারছিস তুই জানিস? রেহান নিজের পোড়া হাতটা বুকের সাথে চেপে ধরে মাথা নিচু করে অত্যন্ত শান্ত ও মলিন গলায় বলে, না, আমার পরিচয় দেবার কিছুই নেই। উত্তরা ওভারব্রিজের নিচে ছোট ফাঁকা জায়গাতে থাকি। ফুটপাতের টোকাই আমি। ফরিদ অবাক হয়ে রেহানের দিকে তাকায়। একটা ফুটপাতের ছেলে এই শহরের সবচেয়ে বড় ত্রাসকে খতম করে দিল। সে রেহানকে বলে, তুই যাকে মেরেছিস সে কে জানিস? এই ঢাকা সিটিতে রাজ করা বড় ভাই কাশ্মীর মেইন লোক মিরাজ। কাশ্মীর ডান হাত এ। ওরে মারার পর তোর আর রক্ষা নাই রে। ওহ, জানি না এসব। ফরিদ রেহানের এই শান্ত ভাব দেখে আরো অবাক হয়। সে জিজ্ঞেস করে, কি করিস তুই? আর শোন, এখন থেকে দ্রুত পালা। মিরাজের বাকি লোকরা যখন জানতে পারবে ওরা তোকে হন্যে হয়ে খুঁজবে। জানের মায়া থাকলে এক্ষুনি পালা। ঠিক আছে। রেহান ঘুরে তাকায়। সে আসলেই অনেক ভয় পেয়েছে। ভেতরে ভেতরে তার হার্টবিট বেড়ে গেছে। কি বলবে বা কি করবে সে কিছুই বুঝতে পারছে না। জীবনে কোনোদিন একটা পিঁপড়াও সে মানেনি, আর আজ এভাবে কাউকে সে নিজের হাতে মেরে ফেললো। এটা ভাবতেই ওর শরীর শিউরে উঠছে। ফরিদ রেহানের চলে যাওয়ার দিকে তাকালো। রেহানের এক হাতে একটা ময়লা গামছা পেঁচানো এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। সে পেছন থেকে ডেকে বলে, তোর হাতে গামছা কেন রে? কি হয়েছে হাতে? রেহান ঘুরে তাকালো। তারপর সে হাত পিছনে এনে বলল, হাত পুড়িয়ে দিয়েছে খাবারের বিল দেইনি বলে। ফরিদ লোকটার মনে এক গভীর মায়া জাগে। এই ছেলেটা নিজের জীবন বাজি রেখে তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ফরিদ পকেট থেকে মানিব্যাগ বের করে জিজ্ঞেস করে, খাবার চাস তুই? কাজ চাই। ফরিদ এক মুহূর্ত ভাবে, তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা এই নে, আমাকে ওদের হাত থেকে বাঁচালি। এটা তোর আজকের কাজ ছিল, তাই তোকে তোর কাজের টাকা দিলাম। এটা রাখ। ফরিদের বাড়িয়ে দেয়া হাতের দিকে এক দৃষ্টিতে তাকালো রেহান। সে দেখতে পায় ফরিদের হাতে 500 টাকা, 1000 টাকার নোট, মোট 5000 টাকা। রেহান চুপ করে দাঁড়িয়ে থাকে। এতগুলো টাকা সে জীবনে একসাথে কখনো দেখেনি। ফরিদের এখন আর এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকার উপায় নেই। যে কোনো সময় কাশ্মীর অন্য লোকেরা চলে আসতে পারে। সে টাকাগুলো রেহানের সামনে ফেলে দেয়, কারণ তার হাত কাঁপছিল। সে সেখান থেকে দ্রুত ল্যাংচাতে ল্যাংচাতে চলে যায়। যাওয়ার আগে সে রেহানকেও দ্রুত চলে যেতে বলে। রেহান বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভাবে এখন সে কি করবে। এই টাকাগুলো কি সে নেবে? সে চারপাশে তাকালো। আশেপাশে কেউ দেখছে না তাকে। মিরাজের লাশটা এক কোনায় পড়ে আছে। রেহান আর এক মুহূর্ত নষ্ট করে না। সে মাটির থেকে সেই 500,000 টাকার নোট দ্রুত তুলে নিল। তারপর সে বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। সে মনে মনে বলে, আজ অন্তত আমার বোনকে না খেয়ে মরতে হবে না। রেহান দৌড়াতে থাকে। বৃষ্টির পানি ওর সারা শরীর ভিজিয়ে দিয়েছে, কিন্তু ওর মনে এখন এক অন্যরকম আনন্দ। পকেটে গোজা আছে 5000 টাকা। ও এক মুহূর্ত সময় নষ্ট না করে রাতের খোলা একটা দোকান থেকে অনেকগুলো খাবার, পোলাও, বিরিয়ানি, মাংসের প্যাকেট কিনে, তারপর একটা 24 ঘন্টার ফার্মেসি থেকে ওর বোনের লিভারের সমস্যার জন্য দামি কিছু মেডিসিন কিনে, এক বোতল পরিষ্কার ঠান্ডা পানি আর ফুটপাত থেকে একটা নতুন সুতির চাদর ও কাপড় কিনে সে যখন ওভারব্রিজের নিচে সেই ছোট্ট খুপড়িতে এসে পৌঁছয় তখন ওর বুকটা ধকধক করছে। খুপড়ির ভেতরে আবছা অন্ধকার। ল্যাম্পপোস্টের সামান্য একটু আলো খুপড়িতে ঢুকে সবসময়। রুহি শুয়ে আছে চটের একটা বিছানায়। ওর গায়ে জড়িয়ে আছে একটা ছেঁড়া পুরনো পাতলা কাঁথাটা, যেটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল রুহি।
রেহান ভেতরে ঢুকে বোনের পাশে বসে। ও নিজের পোড়া হাতটার দিকে তাকায়। ফরিদের দেওয়া টাকায় ও নিজের হাতটায় একটা ব্যান্ডেজ করিয়ে নিয়েছে, যাতে বোন দেখে আর ভয় না পায়। রেহান রুহির কপালে হাত রেখে ওকে ডাকতে শুরু করে। বোন রে, ও রুহি ওঠ, দেখ তোর ভাই কত কি নিয়ে আসছে। তোর জন্য বিরিয়ানি, পোলাও মাংস আনছি, পানি আনছি, অনেক দামি মেডিসিন আনছি রে বোন। আর দেখ আমার হাত একদম ঠিক হয়ে গেছে, ব্যান্ডেজ করে ফেলছি, একটু ব্যথা নাই। তুই ওঠ বোন, একটু খেয়ে নে। কিন্তু রুহি কোনো উত্তর দেয় না। সে যেমন নিথরভাবে শুয়েছিল তেমনই থাকে। রেহান এবার একটু জোরে রুহির গায়ে ধাক্কা দেয়। ওঠ না বোন, অনেক রাত হইছে, আর ক্ষুধা নিয়ে ঘুমাতে হবে না। তোর ভাই আজকে অনেক টাকা কামাই করছে, তুই আর না খেয়ে থাকবি না। ওঠ রুহি। তবুও রুহি নড়ে না। ওর শরীরটা কেমন যেন ঠান্ডা ঠেকছে। রেহানের মনের ভেতর হঠাৎ একটা ভয়ের বিদ্যুৎ খেলে যায়। সে নিজের আঙুলগুলো রুহির নাকের একদম কাছে নিয়ে ধরে। কোনো বাতাস নেই, কোনো স্পন্দন নেই। রুহির শ্বাস যেন আর চলে না। ওর বুকের ওঠানামাও একেবারে বন্ধ। রেহান স্তব্ধ হয়ে যায়। ও বুঝতে পারে ওর আদরের ছোট বোন রুহি আর এই নিষ্ঠুর পৃথিবীতে নেই। সে অনেক আগেই ক্ষুধার জ্বালা আর রোগ সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। রেহানের চোখের সামনে পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তেই উলটপালট হয়ে যায়। সে রুহির দেহটা বুকের সাথে জড়িয়ে ধরে পাগলের মতো ডুকরে কেঁদে ওঠে। ওর চিৎকারে ওভারব্রিজের অন্ধকার দেয়ালগুলো যেন কেঁপে ওঠে। বোন রে, তুই আমাকে এই একা দুনিয়ায় রেখে মরে গেলি। কথা কস না কেন বোন আমার? তুই কই গেলি? তোর ভাই এত খাবার আনলো, কারে খাওয়াবে এখন? আল্লাহ, তুমি আমার বোন রে কেন নিয়ে গেলা? আমারে কেন বাঁচায় রাখলা? সে রুহির কপালে গালে বারবার চুমু খেতে থাকে, কিন্তু সেই শরীর যেন জমে যাওয়া বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে রেহানের ভেতর পুরনো সব স্মৃতি একটু একটু করে ভেসে উঠতে থাকে। আজ আর রুহিকে থামানোর কেউ নেই। রেহান আর রুহি তো জন্ম থেকেই এই ফুটপাতের ফকিন্নি ছিল না। একটা সময় ছিল যখন ওরাও বড়লোক ঘরের বাচ্চা ছিল। অনেক বড় বাড়ি, দামি গাড়ি আর বাবা মায়ের অফুরন্ত আদর ছিল ওদের জীবনে। রেহানের বয়স যখন মাত্র 4 বছর আর রুহির বয়স ছিল মাত্র 2 বছর, তখন ওর বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরাও পড়ে থাকে রাস্তার উপর। তারপর একদিন পর ওরা ওঠে, চিনতে পারে না কিছুই। বাড়ির কেউ তাদের খোঁজও করে না। ওরা জানতো না ওরা কোথায় এসেছে, কারা ওদের চেনে। সেই 2 আর 4 বছরের দুটো বাচ্চা এই ফুটপাতেই বড় হয়েছে। প্রতিটা দিন বেঁচে থাকার জন্য কুত্তার মতো সংগ্রাম করেছে রেহান। ফুটপাতের ধুলোবালি মেখে মানুষের লাথিঝাঁটা খেয়ে সে রুহিকে আগলে রেখেছিল। কিন্তু আজ সেই বোনটাই তাকে ছেড়ে চলে গেল। রেহান কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। ওর চোখ দিয়ে আর পানি বের হয় না। সে আর কোনো শব্দও করে না। ওর মনে পড়ে যায় 1 বছর আগের কথা, যখন রুহির লিভারের সমস্যাটা প্রথম ধরা পড়ে। রেহান বোনকে কোলে নিয়ে ছুটে গিয়েছিল শহরের এক বড় হাসপাতালে, যার নাম ছিল আশার আলো হাসপাতাল। কিন্তু সেই হাসপাতাল গরিবের জন্য কোনো আলোর ব্যবস্থা রাখেনি। হাসপাতালের গেইটে দাঁড়ানো সিকিউরিটি আর এক ডাক্তার রেহানের পোশাক দেখে ওকে পশুর মতো তাড়িয়ে দিয়েছিল। রেহান ডাক্তারের পা জড়িয়ে ধরে বলেছিল, আমার বোনরে একটু দেখেন স্যার, ও মরে যাবে। কিন্তু ডক্টর বুকে একটা লাথি মেরে ওকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিল। বলেছিল, টাকা ছাড়া এখানে কোনো চিকিৎসা নাই, মরলে বাইরে গিয়ে মর। তারপর রেহান আর কোনোদিন কোনো ডক্টরের কাছে যায়নি। আজ সেই বিনা চিকিৎসায় আর ক্ষুধার যন্ত্রণায় রুহি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রেহান হঠাৎ করেই একা একা অট্টহাসিতে ফেটে পড়ে। এক অদ্ভুত পাগলামি ভর করে ওর ওপর। সে হাসতে হাসতে রুহির পরনের ওড়নার একটা অংশ ছিঁড়ে নেয়। তারপর সেই ওড়না দিয়ে রেহানের হাতের ব্যান্ডেজের সাথে বেঁধে নেয়, যেন মরে গেল রুহি তার থেকে দূরে যেতে না পারে। সে রুহির দেহটা নিজের কোলে তুলে নিয়ে সারা রাত বসে থাকে আর বলতে থাকে, তুই খাবি না বোন? অভিমান করছিস? ঠিক আছে, তুই যখন খাবি না, তোর জন্য আনা এইসব খাবার আজকে আমি একাই বসে বসে সব খাবো। তুই শুধু চেয়ে চেয়ে দেখিস। সে পাগলের মতো বিড়বিড় করতে থাকে আর নিজের বুকের ভেতরের মানুষটাকে একবারের পাথর বানিয়ে ফেলে। শহরের অন্য প্রান্তে এক বিশাল অন্ধকার গোডাউনে বসে আছে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ডন কাশেম। চারিদিকে নামি দামি মদের বোতল ছড়ানো, কোটি কোটি টাকার বক্স। কাশেম কয়েকজন মেয়ে নিয়ে ফুর্তি করতে ব্যস্ত। এমন সময় গোডাউনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে মিরাজের সাথে থাকা সেই 3 অনুসারী। তারা তখনও ভয়ে কাঁপছে, তাদের কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। জসিম নামের ছেলেটা সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, বস, খারাপ খবর আছে।
কাশিম হাতের গ্লাসটা টেবিলের ট্রের ওপর রেখে অত্যন্ত বিরক্ত চোখে ওদের দিকে তাকায়। সে গর্জে উঠে বলে, কি খবর? তোদের যে ফরিদের পেছনে ফাটালাম সেই ফরিদ বুইড়াটারে মারতে পারিসনি তোরা? না মানে না বস, ফরিদ বেঁচে গেছে। কাশেম এক লাথিতে সামনের টেবিলটা ফেলে দেয়। চারপাশের মেয়েরা ভয়ে এক কোণায় সরে দাঁড়ায়। কাশেম চিৎকার করে বলে, কি বলিস তোরা? চারটা কুত্তা গিয়েও একটা বুইড়া লোকের মারতে পারিস না? তোদের কিসের সমস্যা? মিরাজ কই? মিরাজ কি ঘুমাচ্ছিল? মিরাজকে ডাক। বস, মিরাজ ভাই আর নাই, শেষ। কাশিমের চোখের মনি যেন চড়ক গাছে ওঠে। সে জসিমের শার্টের গলাটা খপ করে ধরে নিজের দিকে টেনে আনে। কি বলিস তুই? তোর মাথা ঠিক আছে নাই? মানে কি? মিরাজ কোথায়? মানে মিরাজ ভাই মরে গেছে বস, খুন হয়েছে। কাশেম এবার পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছে না যে তার দলের সবচেয়ে বড় খুনি মিরাজ মারা গেছে। সে চিৎকার করে বলে, কি মারছে মানে? মরছে মানে? মিরাজরে মারার ক্ষমতা কার আছে এই শহরে? কে মারছে ওরে? ওই ফরিদ বুইরা শালা মারছে? না বস, ফরিদ মারেনি। 24 বা 25 বছরের এক পোলা মিরাজ ভাইয়ের মাথা ইট দিয়া বাড়ি মেরে এক আঘাতেই খুলি উড়িয়ে দিয়েছে। কাশিমের পুরো শরীর রাগে কাঁপতে থাকে। সে জসিমকে একটা জোরে চড় মারে। কি কি বালসাল বলিস তোরা? একটা সাধারণ বাচ্চা ছেলে আমার টিন্টু গ্যাংয়ের সবচেয়ে ভয়ঙ্কর লোকরে মেরে ফেললো। তোরা তিনটা হিজড়া সেখানে দাঁড়িয়ে তামাশা দেখলি? তোরা সেই ছেলেটাকে এখনো বাসায় রাখছিস নাকি মারছিস? বস, আমরা মিরাজ ভাইয়ের অবস্থা দেখে ভয়ে পালিয়ে আসছি। ও কোনো সাধারণ ছেলে না বস, ও কোনো ডেঞ্জারাস শুটার হবে। কাশিম টেবিলে আবার একটা লাথি মারে। সে নিজের কোমরের রিভলভারটা বের করে টেবিলের উপর ধরাম করে মারে। তারপর বলে, তোদের মতো কাপুরুষদের জ্যান্ত রাখা উচিত না। এক্ষুনি এই মুহূর্তে পুরো টিম নিয়ে বের হও। ওই ছেলেটাকে যেখান থেকে পারিস তুলে আন। আমি নিজে ওর চামড়া কেটে লবণ দেবো। যা, বের হও। কাশিমের নির্দেশে পুরো ট্রিটু গ্যাং এর 30-40টা ছেলে রাতের শহরে বের হয়ে যায়। তারা উত্তরার প্রতিটা গলি, প্রতিটা ফুটপাত হন্যে হয়ে খুঁজতে থাকে। কিন্তু সারা রাত ধরে খুঁজেও তারা সেই ছ্যাঁকা খাওয়া হাতের ছেলেটাকে কোথাও খুঁজে পায় না। রেহান তখন তার বোনের লাশ কোলে নিয়ে ওভারব্রিজের নিচে এক অন্ধকার খুপড়িতে পাথরের মতো বসেছিল, যেখানে কাশিমের কুত্তাদের নজর পৌঁছায়নি। এই গল্পটির লেখক আবির হাসান নীলয়ের লেখা। মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। পরদিন ভোরবেলা আকাশের মেঘ কেটে গিয়ে হালকা মিষ্টি রোদ উঠেছে। একটা দামি কালো রঙের গাড়ি এসে থামে উত্তরার ওভারব্রিজের ঠিক সামনে। গাড়ি থেকে নেমে আসে ফরিদ। গত রাতে রেহান যাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল সেই ফরিদের পায়ে ব্যান্ডেজ করা। সে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছে। সে তার বডিগার্ডদের নিয়ে ফুটপাতের প্রতিটা খুপড়ি জায়গা খুঁজতে থাকে। হঠাৎ একটা নোংরা চটের ঘেরাও করা জায়গার সামনে এসে থামে সে। ব্রিজের নিচে একদম চাপা ছোট্ট একটা জায়গা। ফরিদ নিচু হয়ে সেখানে উকি দিতেই দেখতে পায় একটা ছেলে বসে আছে, আর ওর ডান হাতটা সাদা ব্যান্ডেজ করা। ফরিদ এক নজরেই চিনে ফেলে এটাই সে ছেলে যে কাল রাতে মিরাজের মাথা গুঁড়ো করে দিয়েছিল। ফরিদ তাকে গম্ভীর গলায় ডাকে, এই ছেলে, বাইরে আয়। রিহান আস্তে আস্তে খুপড়ি থেকে বের হয়ে আসে। বাইরে আসতেই সে দেখতে পায় ফরিদ দাঁড়িয়ে আছে। ফরিদ রিহানের অবয়ব দেখে কিছুটা চমকে যায়। রিহানের মুখটা পুরো শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, যেন সারা রাত সে এক ফোঁটা ঘুমোয়নি। ফরিদ কথা বলে, কি হয়েছে তোর? এভাবে জ্যান্ত লাশের মতো দাঁড়িয়ে আছিস কেন? চোখ এত লাল কেন তোর? কাজ করবি আমার সাথে? তোকে কাজ দেবার জন্যই অনেক খুঁজে বের করলাম। রেহান ফরিদের দিকে একজোড়া শূন্য অনুভূতিহীন চোখ মেলে তাকায়। ওর কণ্ঠে কোনো মায়া বা ভয় নেই। সে অত্যন্ত মরা গলায় বলে, আমার বোনটাই তো আর নেই স্যার, এখন আর কাজ করে কি হবে? কার জন্য কাজ করব? ফরিদ ভ্রু কুঁচকে তাকায়। সে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কেন? কি হয়েছে তোর বোনের? মরে গেছে স্যার, সব শেষ। ফরিদ পুরোপুরি চুপ হয়ে যায়। সে এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তি। সে এর আগে কোনোদিন এভাবে রাস্তায় দাঁড়িয়ে কোনো সাধারণ টোকাই বা ফুটপাতের ছেলের সাথে কথা বলেনি। কিন্তু রেহানের চোখের ভেতরের সেই জ্বলন্ত আগুন ফরিদকে কেমন যেন টেনশনের মধ্যে ফেলে দেয়। ফরিদ আবার জিজ্ঞেস করে, কেন মারছে তোর বোন? কি হয়েছিল ওর?
বিনা চিকিৎসাতে মরছে স্যার। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মরছে। এই দুনিয়াটা বড্ড কঠিন স্যার, বড্ড বেশি নিষ্ঠুর। ফরিদ রেহানের খুব কাছে এগিয়ে আসে। সে রেহানের কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই মুহূর্তে তোর মনের ভিতর কি চলছে আমি জানি। এই সমাজ তোকে কিছু দেয়নি, তোর ইচ্ছে করছে না এই পুরো দুনিয়াটা একবারে শেষ করে দিতে, তাই না? রেহানের চোখের মণি দুটো হঠাৎ করে হিংস্র বাঘের মতো জ্বলে ওঠে। সে বলে, হ্যাঁ স্যার, আমার এই শহরের প্রতিটা মানুষকে ধরে ধরে মারতে ইচ্ছে করছে। যারা আমার বোনরে এক লোকমা ভাত দেয়নি, যারা ওরে চিকিৎসা না দিয়ে তাড়িয়ে দিছে, তাদের সবাইকে খতম করতে ইচ্ছে করছে। পারবি তুই? কি স্যার? এই শহরের অপরাধীদের বুক চিরে রক্ত বের করতে পারবি, ওদের মারতে পারিস তুই। এটাই হবে তোর আসল কাজ। এই সমাজকে তুই দেখবি তুই কতটা বড় হয়েছিস। যে ডাক্তার গরিব বলে কাউকে চিকিৎসা দেবে না, তাকে তুই নিজ হাতে শাস্তি দিবি। যে হোটেলের মালিক ক্ষুধার্ত মানুষকে খাবার না দিয়ে কড়াইয়া সেকা দিয়ে পশুত্ব দেখায়, তাকে তুই দুনিয়ার থেকে সরিয়ে দিবি। পারবি তুই এই শহরের গডফাদার হতে? রেহান এক মুহূর্ত ভাবেনি ওর ভেতর থেকে মানুষের প্রতি সব দয়া মায়া কাল রাতেই রুহির সাথে দাফন হয়ে গেছে। সে সোজা ফরিদের চোখে চোখ রেখে বলে, পারবো স্যার, আমি সব পারবো। চল তাহলে আমার সাথে, তোকে আমি নতুন করে এই শহর চেনাবো, তোকে নতুন করে অস্ত্র আর ক্ষমতার জোরে বাঁচতে শেখাবো। রেহান খুপড়ির দিকে একবার তাকায়। ফরিদ পেছনের বডিগার্ডদের দিকে ইশারা করে বলে, এই শফিক, এই ছেলের বোনের লাশটা আজকে দাফনের সব ব্যবস্থা করে দাও, কোনো কমতি যেন না হয়। চল রোহান, আজ থেকে তুই হবি এই ঢাকা শহরের আসল কিং। রেহানের মনে তখন কি চলছিল সে নিজেও জানে না, তবে সে ফরিদের কথায় পুরোপুরি রাজি হয়ে যায়। সে ফরিদের পেছনে পেছনে গিয়ে ওই দামি কালো গাড়িতে উঠে বসে। গাড়িটি দ্রুত গতিতে ছুটে চলে উত্তরার ফুটপাথ ছেড়ে এক ভিআইপি এলাকার দিকে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি এসে থামে এক বিরাট বড় বাড়ির সামনে। রেহান গাড়ি থেকে নেমে চারপাশটা দেখে। এই সেই শহর যেখানে সে কাল পর্যন্ত এক লোকমা ভাতের জন্য লাথি খেয়েছে, আর আজ সে এত বড় বাড়ির ভেতরে পা রাখছে। ফরিদ রেহানকে নিয়ে বাড়ির লিভিং রুমে এসে বসে। ঠিক তখনই উপরের সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসে 20-21 বছরের এক মেয়ে। তার নাম পরি, ফরিদ সাহেবের একমাত্র আদরের মেয়ে। পরি এসে ফরিদের গলা জড়িয়ে ধরে রেহানের দিকে কৌতূহলী চোখে তাকায়। রেহানের নোংরা জামা আর হাতের ব্যান্ডেজ দেখে সে একটুও ভয় পায় না। পাপা, কে এই ছেলেটা? ওর হাতে কি হয়েছে? ফরিদ সাহেব পরির মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম স্নেহে রেহানের দিকে তাকিয়ে বলেন, মা পড়ি, ও আজ থেকে তোমার বন্ধু। ওর নাম রোহান। আজ থেকে ও আমাদের এ বাড়িতেই থাকবে, তোমরা একসাথেই থাকবে। আর রোহান, এই পরীকে দেখে রাখার দায়িত্ব তোর। আমি যে কোনো সময় মরে যেতে পারি কারো হাতে, তাই আমি চাই নিজের হাতে তোকে এমনভাবে তৈরি করে যেতে যাতে আমার পর আমার মেয়ের গায়ে কেউ হাত তোলার সাহসও না পায়। রেহান পরির দিকে তাকায়। পরি নিষ্পাপ চোখের দিকে তাকাতেই ওর বোন রুহির ছোট্টবেলার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রেহানের বুকটা আবার একটু কেঁপে ওঠে। সে কোনো কথা না বলে ফরিদের ঘরের মেঝেতে অর্থাৎ ফ্লোরে বসতে যায়, কারণ ফুটপাত থেকে তার সোফায় বসার অভ্যাস নেই। কিন্তু পরি তখনই এসে রেহানের হাতটা ধরে ফেলে। সে রেহানকে টেনে নিয়ে দামি সোফার ওপর নিজের পাশে বসায়। পরি বলে, তুমি নিচে বসবে কেন? তুমি তো আমার বন্ধু, তুমি আমার পাশেই বসবে। ফরিদ সাহেব দাঁড়িয়ে রেহানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ছেলেটার শান্ত ভাব আর চোখের ভেতরে তীব্র অন্ধকারের আড়ালে সে অন্য কিছু দেখতে পাচ্ছে। সে বুঝতে পারছে এই ছেঁড়া শার্ট পরা ফুটপাতের টোকাই ছেলেটাই একদিন এই পুরো ঢাকা শহরের অপরাধ সাম্রাজ্যকে নিজের পায়ে নিজে পিষে ফেলবে। রেহান সোফায় বসে পরির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, রুহিকে তো বাঁচাতে পারেনি, কিন্তু এই মেয়েটাকে আর ফরিদ সাহেবকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে। এক নতুন গডফাদারের জন্ম হতে শুরু করে এই শহরের বুকে।
4 মাস কেটে যায়। এই 4 মাসে রেহানের জীবনটা একদম উলটপালট হয়ে গেছে। সেই ফুটপাতের ক্ষুধার্ত টোকাই রেহান এখন আর নেই। তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুবক। ফরিদ সাহেবের থেকে সে এই 4 মাসে অনেক কিছু শিখে নিয়েছে। অস্ত্র চালানো সূক্ষ্ম নিশানা, প্রতিপক্ষকে নিমিষেই ঘায়েল করার মার্শাল আর্ট বা ফাইটিং সব কিছুতেই সে এখন পারদর্শী। শুধু তাই নয়, ফরিদ সাহেবের বিজনেসে কিভাবে সামলাতে হয়, ঠান্ডা মাথায় কিভাবে চালতে হয়, সেই সবও শিখেছে। আজ রেহান একা বসে একটা পিস্তল পরিষ্কার করছে। এমন সময় ফরিদ সাহেব এসে প্রবেশ করেন। তার পেছনে আরও অনেক ছেলেপুলে এসে দাঁড়ায়। ফরিদ সাহেব এখনও কাশেমের মতো অত বড় কোনো গ্যাং গড়ে তুলতে পারেনি, তবে তার আন্ডারে কিছু বিশ্বস্ত ছেলে আছে। সেই ছোটখাটো গ্যাংয়ের মধ্যে সবচেয়ে বড় ডান হাত হলো শাকিল। শাকিল বয়সে সবার বড় এবং এই লাইনের অনেক পুরনো খেলোয়াড়। সবাই এসে বসার পর ফরিদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলেন। পরিবেশটা বেশ থমথমে। শাকিল রেহানের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলতে শুরু করে, রোহান শোন, আমি একটা সময় এই ট্যাটু গ্যাংয়ের একজন ড্রাগস ডিলার ছিলাম। আমার মেয়ের হার্টের অপারেশনের জন্য সেবার টাকার অনেক দরকার ছিল। টাকার কোনো ব্যবস্থা করতে না পেরে আমি নিরুপায় হয়ে কাশেমের একটা বড় চালার মাল আটকে দিয়েছিলাম। সেই চালান দিতে পারিনি বলে আজ অবধি আমাকে আমার পরিবারকে ওরা হন্য হয়ে খুঁজছে। এই পুরো ঢাকা শহরটা এখন ট্যাটু গ্যাংয়ের দখলে, আর তার মেইন লিডার হলো কাশেম। কাশেম শালার নামরা অবধি আমার মাথা তুলে দাঁড়াতে পারবো না। এই শহরে কিছুই করতে পারবো না। রেহান পিস্তলটা টেবিলের উপর রাখে। ওর চোখ দুটো কেমন যেন ঠান্ডা দেখায়। সে ফরিদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমার বোনের লাশটা স্যার, তাহলে কি ওর মরা অবধি আমরা হাত গুটিয়ে অপেক্ষা করব? এছাড়া কোনো উপায় নাই তো। কাশেমকে ছোঁয়া মানে নির্ঘাত মৃত্যু। ফরিদ সাহেব শাকিলের দিকে তাকালো। তিনি জিজ্ঞেস করেন, শাকিল, পারবি তুই কাশেমকে মারতে? না স্যার, আমার পক্ষে সম্ভব না। কাশেমের চারদিকে লোক পাহারা দেয়। ওর আস্তানায় পৌঁছানোর আগেই ওরা আমাদের টুকরো টুকরো করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। মারবো কিভাবে? ফরিদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানি কেউ পারবি না তোরা। কাশেমের ক্ষমতা এখন অনেক উঁচুতে, তাই। ফরিদ সাহেবের কথা শেষ হওয়ার আগেই রেহান কথা বলে ওঠে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমি মারবো কাশেমকে। রেহানের এই কথা শুনে কামরায় থাকা সবাই এক মুহূর্তেই চমকে ওঠে। পুরো ঘরে এক নীরবতা নেমে আসলো। এমনকি ফরিদ সাহেবও অবাক হয়ে রেহানের দিকে তাকিয়ে থাকে। কারণ সবাই জানে 4 মাস আগে মিরাজ মারা যাওয়ার পর কাশেম এমন একজনকে তৈরি করেছে যাকে শেষ করা এক প্রকার অসম্ভব। কাশেমের অবধি পৌঁছানো যেখানে সাধারণ গ্যাংয়ের পক্ষে অবাস্তব, সেখানে কাশেমকে মারা তো অনেক দূরের কথা। ফরিদ সাহেব রেহানকে থামানোর চেষ্টা করে বলে, পাগল হয়ে গেছিস তুই রোহান? কি বলিস এসব? সব তোকে আমি কয়েকটা মাস ট্রেনিং করেছি, তুই এখনো পুরোপুরি তৈরি নোস। রেহান কোমরে পিস্তলটা গুজে রাখে ও ফরিদের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাঘকে শিকার করার জন্য কেউ তাকে ট্রেন করে না স্যার। বাঘ জন্ম থেকেই জানে কিভাবে শিকারকে ধরতে হয়। আমি কাশেমকে মারবো, এটাই শেষ কথা। ফরিদ সাহেব রেহানের চোখের ভেতরে সেই ভয়ঙ্কর জেদ দেখে মনে মনে খুশি হন। তিনি মুচকি হেসে বলেন, আচ্ছা, তুই যদি সত্যি কাশেমকে মারতে পারিস তাহলে এই পুরো শহরটা তোর হবে। আমি নিজে তোকে সাম্রাজ্য দেব। দেখ পারিস কিনা এই ক্ষমতার শহরটাকে নিজের নামে রাজ করতে। রেহান দরজার দিকে পা বাড়ায়। যাওয়ার আগে সে পেছন ফিরে ফরিদ সাহেবকে বলে, আমি রাজা হতে আসিনি স্যার, তবে অন্যের রাজ্য নিজের দখলে নেওয়ার নেশা চেপেছে আমার মাথায়। বিকেলের দিকে রেহান ফরিদ সাহেবের বাড়ির ড্রয়িং রুমে এসে বসে। তখন চারপাশটা বেশ শান্ত। রেহান সোফায় বসে ফরিদের থেকে বিজনেসের হিসাব দেখছিল। ঠিক তখনই পরি দোতলা থেকে প্রায় লাফাতে লাফাতে নিচে নেমে আসে। সে এসে রেহানের ঠিক পাশের সোফায় ধপাস করে বসে পড়ে। রেহান পরির দিকে একবার তাকিয়ে আবার ফাইলের দিকে মনোযোগ দেয়। পরি রেহানের এই উদাসীনতা দেখে বেশ রেগে যায়। সে রেহানের হাতের ফাইলটা এক ঝটকায় কেড়ে নিয়ে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল। সে মুখ ফুলিয়ে অভিমানের সুরে বলে, এই যে মিস্টার গম্ভীর, তোমার সমস্যাটা কি বলো তো? সারাদিন শুধু এইসব বাবার দেওয়া কাজ নিয়ে বসে থাকো। আমার সাথে একটু গল্প করলে কি এমন ক্ষতি হয় তোমার?
রেহান একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে ফাইলটা আবার তুলতে তুলতে বলে, আমার অনেক কাজ আছে পড়ি, তুমি গিয়ে পড়াশোনা করো। পরি এবার দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে পড়ে। সে রেহানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কাজ আছে মানে? পাপা তো তোমাকে বলেছে আমার খেয়াল রাখতে। আমার সাথে গল্প করারও তো তোমার কাজের মধ্যেই পড়ে। তুমি কেন আমার সাথে তেমন কোনো কথাই বলো না? আমি কি পচা, নাকি আমি খুব বেশি কথা বলি? রেহান পরীর কথা শুনে মনে মনে হাসলেও মুখে কোনো ভাব প্রকাশ করে না। ওর মনে পড়ে রুহির কথা। রুহিও ঠিক এভাবেই মাঝে মাঝে খাবার না পেরে ওর সাথে ঝগড়া করত। রেহান নরম গলায় বলে, না পড়ি তুমি পচা নও, কিন্তু আমি এখন বড় হচ্ছি, আমাকে অনেক বড় একটা দায়িত্ব নিতে হবে, তাই একটু ব্যস্ত থাকি। আমি ওসব বুঝি না। আজ তোমাকে আমার সাথে লুডো খেলতেই হবে। যদি না খেলো তবে আমি পাপার কাছে গিয়ে বলবো যে তুমি আমাকে মেরেছো। তখন পাপা তোমাকে বকবে। ঠিক তখনই ফরিদ সাহেব রুমে এসে প্রবেশ করে। তিনি দুজনের ঝগড়া আর খুনসুটি দেখে হাসতে থাকে। তিনি এগিয়ে এসে পরীর মাথায় হাত রেখে বলেন, কিরে মা পড়ি, আবার তুই রোহানের সাথে ঝগড়া শুরু করেছিস? পরী পাপার দিকে তাকিয়ে বলে, বাবা দেখো না, এই রেহানটা একদম পচা হয়ে গেছে। 6 মাস ধরে এই বাড়িতে আছে, কিন্তু আমার সাথে একটুও হাসে না, গল্পও করে না। সারাদিন শুধু রোবটের মতো ঘুরে বেড়ায়। ফরিদ সাহেব রেহানের দিকে তাকালো। রেহানের চোখে তখন এক চিলতে মায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। ফরিদ সাহেব পরীর গাল টেনে দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আজ থেকে রোহান তোকে অনেক গল্প শোনাবে। এখন যা রান্না করে আমাদের খাওয়া, খিদে পেয়েছে যে। পরী রেহানের দিকে চোখ টিপে ইশারা করে ভেতরের ঘরে চলে যায়। রেহান আবার গম্ভীর হয়ে গেল। এই একটুখানি পারিবারিক সুখ ওর ভেতরের প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তোলে। সে মনে মনে ভাবে, এই পরী আর ফরিদ সাহেবকে বাঁচাতে হলে কাশিমের টিট্টু গ্যাংকে শেষ করাই জরুরি। শহরের অন্য প্রান্তে এক বড় কোল্ড স্টোরেজের ভেতরে বসে আছে টিট্টু গ্যাংয়ের সবাই। চারদিকে কোটি কোটি টাকার মাদক, ফেনসিডিল, ইয়াবা আর হেরোইনের কারবার হচ্ছে। 6-7 মাস আগের চেয়ে কাশিমের ক্ষমতা এখন দ্বিগুণ হয়ে গেছে। মিরাজ মারা যাওয়ার পর কাশিম নিজের ডান হাত হিসেবে তৈরি করেছে এক ভয়ঙ্কর ছেলেকে, যার নাম মাহিম। সে কাশিমের এই কোটি কোটি টাকার অবৈধ ড্রাগস বিজনেসে মূল শক্তি হিসেবে হেল্প করে। কাউকে মারতে পাঠালে তাকে না মেরে সে ফেরে না। আজ সেই আস্তানার মাঝখানে একটা চেয়ারে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এক মাস বয়সী ড্রাগস ডিলারকে, যার নাম সেকান্দার। সেকান্দার কাশিমের আস্তানা থেকে প্রায় 3 কোটি টাকার মাল নিয়েছিল, কিন্তু সেই সময় মতো সেই মালের টাকা পরিশোধ করেনি। মাহিম আর তার ছেলেরা আজ বিকেলে সেকান্দারকে তার বাড়ি থেকে তুলে এনেছে। কাশিম সোফায় বসে সিগারেট টানছে। তার চোখে মুখে এক হিংস্রতা দেখা যায়। সে সিগারেটের ধোঁয়া সেকান্দারের মুখের ওপর ছেড়ে দিয়ে বলতে শুরু করে, ওই মাদার বাচ্চা সিকান্দার, তোর এত বড় সাহস, তুই কাশিমের মালের টাকা মারিস? তুই ভাবছিস এই শহরে তুই একাই ডন হয়ে গেছিস? আমার টিন্টু গ্যাংয়ের টাকা হজম করার ক্ষমতা তোর বাপেরও নাই। সেকান্দার তখন রক্তে ভেসে যাচ্ছে। মাহিমের ছেলেরা অলরেডি তার গায়ের চামড়া ছুরি দিয়ে কেটেছে। সেখানকার যন্ত্রণায় ছটফট করতে করতে 2 হাত জোর করে আকুতি মিনতি করে বলতে থাকে, দোহাই লাগে কাশেম ভাই, আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে ভাই। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে ভাই, আমি কথা দিচ্ছি আগামীকাল সকালের মধ্যে সুদে আসলে আপনার সব টাকা মিটিয়ে দেব। আমাকে একটা শেষ সুযোগ দেন ভাই, দয়া করেন। কাশেম জোরে হাসতে শুরু করে। তার সেই হাসি পুরো কোল্ড স্টোরের দেয়ালে লেগে প্রতিধ্বনিত তৈরি করে। কাশেম মাহিমের দিকে তাকিয়ে চোখের ইশারা করে বলে, মাহিম, এই কুত্তার বাচ্চা নাকি আমার কাছে সুযোগ চায়। ওরে দেখাই দে যে কাশেমের সাথে বেইমানি করলে আখেরাতে যাওয়ার রাস্তা কতটা সোজা হয়ে যায়। মাহিম হেসে টেবিল থেকে একটা রড তুলে নেয়। সেটা চুলার আগুনে পুড়িয়ে একদম লাল করা হয়েছে। সেখানকার সেই জ্বলন্ত রড দেখে ভয়ে চিৎকার করে ওঠে, না না মাহিম, আল্লাহর হস্তে আমাকে মারবেন না, আমি পায়ে পড়ি আপনাদের, আমাকে যেতে দেন। আমি আর কোনোদিন এই লাইনে আসবো না, মাফ করে দেন ভাই। কিন্তু মাহিমের মনে কোনো দায় নেই। সে কোনো কথা না বলে সেই জ্বলন্ত রডটা সরাসরি সেখানদারের ডান চোখের উপর চেপে ধরে। আহ, ওরে আল্লাহ গো, মরে গেলাম রে, বাঁচাও। এক তীব্র অমানসিক আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ে। সেখানদারের চোখের মাংস আর চামড়া পুড়ে ধোঁয়া বের হতে থাকে। রক্ত আর চোখের ভেতরের পানি গলে গলে নিচে পড়তে থাকে।
কোল্ড স্টোরে থাকা অন্য সব ডিলার আর ছেলেপুলেরা ভয়ে কাঁদতে শুরু করে। তারা কাশিমের এই ভয়ঙ্কর রূপ দেখে নিজেদের লালা গিলে নেয়। কাশিম সোফা থেকে উঠে এসে সেখানদারের চুল মুঠো করে ধরে। সেখানদার তখন ব্যথায় আধমরা হয়ে গোঙাচ্ছে। কাশিম তার মুখে সিগারেটের জ্বলন্ত অংশটা চেপে ধরে ছ্যাঁকা দিতে দিতে বলে, তোকে আমি এত সহজে মরতে দেব না সিকান্দার। তুই হবি এই শহরের সবার জন্য একটা এক্সাম্পল, যাতে কোনো শুয়ারার বাচ্চা আমার টাকা মারার কথা স্বপ্নেও না ভাবে। কথাটা বলেই কাশিম মাহিমকে ইশারা করে। মাহিম একটা ধারালো বড় রান্দা নিয়ে এসে এক কোপে সিকান্দারের ডান হাতটা কনুই থেকে কেটে আলাদা করে দিল। ফিনকে দিয়ে রক্ত ছিটকে এসে পড়ে কাশিমের দামি জুতোয়। সিকান্দার শেষ একটা বিকট চিৎকার দিয়ে চেয়ারের উপরে নিথর হয়ে ঝুলে পড়ে। সে যন্ত্রণায় মারা যায়। কাশিম নিজের জুতো থেকে রক্ত একটা টিস্যু দিয়ে মুছতে মুছতে অত্যন্ত ঠান্ডা মাথায় মাহিমকে বলে, এই লাশের টুকরোগুলো বস্তায় ভরে ফেলে দিয়ে আয়। নতুন যার ডিলার নেবে তাদের ডাক, সবাই রক্ত দেহ। শালা আমার সাথে বেইমানি করলে তার ফল যে কি হবে সেটা কেউ জানে না। এই ঢাকা সিটির আসল পাপ এখনো কাশেম একাই আছে। মাহিম লাশটা টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পুরো আস্তানে তখনও রক্তের গন্ধ ভাসে। কাশেম আবার সোফায় বসে হাসতে থাকে। সে জানে না যে খুব শীঘ্রই এই শহরের অন্ধকার গলিতে তার নিজের মৃত্যুর পরোয়ানা নিয়ে এগিয়ে আসে এক এতিম ছেলে, যার নাম রিহান। পরি প্রতিদিনের মতো আজও ভার্সিটিতে ক্লাস করতে যায়, কিন্তু ক্যাম্পাসের গেট দিয়ে ঢোকার পর থেকেই একদল বকাটে ছেলে তার পিছু নিল। তারা অন্য কেউ নয়, এই কাশ্মীর টিট্টু গ্যাংয়ের আন্ডারে থাকা 4 জন ছেলে। তারা পরির পথ আটকে দাঁড়িয়ে নোংরা ইশারা করতে শুরু করে। তাদের মধ্যে লিডার যে ছেলেটা, সে এগিয়ে এসে নিজের মুখের চুইংগাম চিবোতে চিবোতে বলতে শুরু করে, কি ঘোষণা পাখি, প্রতিদিন এমন ভাব নিয়ে হেঁটে চলে যাও কেন? আমাদের দিকে একটু তাকাও। তোমার এই ফিগার আর মোমের মতো নরম শরীরটা দেখলে তো রাতে আমাদের ঘুম হারাম হয়ে যায়। কত টাকা নিবা বলো? এক রাতের জন্য আমাদের সাথে চলো, তোমারে এক্কেবারে বেগমের মতো রাখবো। বাকি 3 জন ছেলে হো হো করে হাসিতে ফেটে পড়ে। আরেকটা ছেলে পরীর ওনার কোনায় হাত দেওয়ার চেষ্টা করে বলতে শুরু করে, উফ, কি গরম শরীর রে ভাই, হাত দিলে তো গলে যাবে। এই রূপ শুধু শুধু ঘরে লুকিয়ে রেখে লাভ কিছু না, আমাদের একটু সেবা করার সুযোগ দাও। কাশেম ভাইয়ের লোক আমরা, এই শহরে যে কোনো দামি জিনিস তোমার পায়ে এনে দেব। তোমাকে আমরা রোজ একজন একজন করে খাবো, অনেক মজা করবো শোনা। পরি ভয়ে আর অপমানে কাঁপতে থাকে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে একটা কথাও ওদের মুখের উপর বলতে পারে না, কারণ সে ভালো করেই জানে এই ছেলেগুলো এই শহরের সবচেয়ে বড় ডন কাশেমের লোক। এদের বিরুদ্ধে কিছু বলে পাপার বড় ক্ষতি হয়ে যাবে। পরি 2 হাতে নিজের মুখ ঢেকে কাঁদতে কাঁদতে কোনো মতে ক্লাসে না ঢুকে সোজা গাড়িতে উঠে বসে বাসায় চলে আসে। বাসায় ফিরেই সে ড্রয়িং রুমের সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। পরীর এই অবস্থা দেখে রেহান এগিয়ে আসে। ওর বুকটা কেমন যেন করে ওঠে। রেহান বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে, তোমার কি হয়েছে পরি? কাঁদছো কেন তুমি? তার এত বড় সাহস যে তোমাকে কাঁদিয়েছে? কিছু হয়েছে? স্যার কি বকেছে? কোনো সমস্যা? ঠিক তখনই ফরিদ সাহেবও হল রুমে এসে প্রবেশ করে। মেয়ের এই অবস্থা দেখে তার বুকটা কেঁপে ওঠে। তিনিও জানতে চাইতে শুরু করেন, কি হয়েছে মা আমার? তোকে কি বলেছে? আমায় খুলে বল, কাঁদছিস কেন? দেখ আমরা সবাই আছি, বল কি হয়েছে? পরীর তখনও কাছে। সে কাঁদতে কাঁদতে তার পাপার হাত জড়িয়ে ধরে বলতে শুরু করে, পাপা, কাশেমের লোকেরা আমাকে ভার্সিটিতে পেলেই নোংরা নোংরা কথা বলে। যখনই আমাকে একা পায় তখনই ওরা বাজে ইঙ্গিত করে, ব্যাড কমেন্ট করে। আজকে তো ওরা আমার ওড়নাতেও হাত দিয়েছে পাপা। তুমি বারণ করেছিলে বলে ওদের কিছু বলিনি। আমি আর ওই ভার্সিটিতে যাব না পাপা। ফরিদ তার মেয়ের কথা শুনে রাগে আর ক্ষোভে কাঁপতে থাকে, কিন্তু কাশিমের নাম শুনে তিনি কিছুটা দমে যায়। তিনি পরীকে জড়িয়ে ধরে বোঝাতে শুরু করে, শান্ত হ মা, আমি দরকার হলে কাশিমের সাথে কথা বলবো। ওদের লোককে কিছু বলবি না, ওরা বড্ড নোংরা লোক। কিন্তু ফরিদ সাহেবের কথা শেষ হওয়ার আগে রেহান তার কোমরে একটা ছুরি গুঁজে নিল। ওর চোখ দুটো তখন কাঁপছে। সে পরীর হাত ধরে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে, কই যাবি রোহান? এই ওকে নিয়ে মাথা ঠান্ডা কর, বাইরে যাস না। চলো আমার সাথে।
ফরিদ চমকে যায়। রেহানকে সে যেন চিনতেই পারে না। পরীর দিকে তাকায়, পরী কাছে। রেহানের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর ফরিদ, শাকিল আর কয়েকটা ছেলেকে ডাকলো। রেহানকে বলে, আমিও যাব তোর সাথে, কিন্তু রোহান মাথা গরম করিস না, ওরা কাশেমের লোক। রোহান সাবধান, এই শহরে ওদের অনেক পাওয়ার, ওর লোকদের মারলে খবর আছে। রেহান কোনো কথার উত্তর দেয় না। সে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ির এক্সিলেটর চেপে ধরে সোজা ভার্সিটির ক্যাম্পাসের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই রেহানের গাড়ি এসে থামে ভার্সিটির মেন বিল্ডিংয়ের সামনে। রেহান গাড়ি থেকে নেমে পরীর দিকে তাকায়। সে পরীকে বলল, ভার্সিটিতে যাব? যাও, তুমি ভার্সিটির ভেতরে ঢোকো। আমি দেখতে চাই আজ কার বাপের কত বড় সাহস যে তোমাকে বিরক্ত করে। পরী কিছুটা ভয় পেলেও রেহানের চোখের ভেতরের একটা শক্তি দেখে সাহস পায়। সে আস্তে আস্তে গাড়ি থেকে নেমে গেটের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই সেই 4 জন বখাটে ছেলে বের হয়ে আবার পরীর পথ আটকে দাঁড়ালো। লম্বট ছেলেটা হেসে বলল, কি গো, আবার আসছো সোনামণি? পাপা বকেনি তো? আসো এবার একসাথে আইসক্রিম খাই, তারপর না হয় বাকি কাজটা কোনো নিরিবিলি রুমে গিয়ে করা যাবে। বাকি ছেলেরা আবার নোংরা ইশারা করতে শুরু করে। পরে ঠিক তখনই দাঁড়িয়ে পড়ল। রেহান ধীর পায়ে এগিয়ে যেতে শুরু করে। ফরিদ সাহেব গাড়ি থেকে নেমে রেহানকে আটকানোর চেষ্টা করে বলে, রোহান, যাস না ওখানে, অনেক লোক আছে চারপাশে। আমি দিয়ে বুঝিয়ে বলছি। আমি ওদেরকে বোঝাতে পারবো, দেখুন আগে কিভাবে সুন্দর করে বোঝাই। রেহান কথাটা বলেই এগিয়ে গেল সেদিকে। সে সোজা এসে পরীর সামনে দাঁড়ালো, তারপর বলে, পরি, কি খবর, কেমন আছো? পরী এক মুহূর্ত দেরি না করে রেহানের পেছনে গিয়ে দাঁড়ায়। রেহান 4 জন ছেলের দিকে তাকালো। ওর পকেটের ভেতরে একটা হাত ঢোকানো আছে, সেখানে ছুরি রাখা। সে স্বাভাবিক গলায় ছেলেদের উদ্দেশ্য করে বলতে শুরু করে, পরির সাথে এই যে এতক্ষণ বেয়াদবি করলি তোরা, তার জন্য বল তোদের এখন কি করা যাবে? তোদের জন্য একটা শেষ সুযোগ থাকবে। যদি তোরা এখনই এই মেয়ের পায়ে ধরে মাপ চাস, যা মাপ চেয়ে নে। রেহানের কথা শুনে বখাটেদের প্রধান ছেলেটা হাসতে থাকে। সে রেহানের বুকের উপর আঙুল দিয়ে ধাক্কা মেরে বলতে শুরু করে, আমরা মাফ চাইবো? তোর এত বড় সাহস! কে তুই ফকিন্নি? চিনিস আমাদের আমরা কার লোক? এই শহরের লিডার কাশেমের লোক আমরা। মাফ আমরা চাইবো? শালা, আমরা কাশেমের লোক, বেশি হিরোগিরি দেখাবি না। যাবাক এখান থেকে, এই মালটাকে আমাদের দিয়ে যা। ওর এই সুন্দর শরীরটা, উফ, হাত দিলেই তো মোমের মতো গলে যাবে। আজ রাতের জন্য ওরে আমাদের চাই চাই। ছেলেটার মুখের শেষ কথাটা শেষ হতেই রেহান পকেট থেকে একটা ছুরি বের করে। রেহান দ্রুত এসে ছেলেটার বুকে হাড় সোজা করে পুরো ছুরিটা ঢুকিয়ে দিল। ছেলেটার মুখের হাসি এক মুহূর্তে মিলিয়ে যায়। সে চোখ দুটো বড় বড় করে রেহানের দিকে তাকিয়ে থাকলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রেহান একটানে ছুরিটা বের করে নিতেই সে মাটিতে ধপাস করে পড়ে যায়। ক্যাম্পাসের চারপাশে থাকা শত শত ছাত্রছাত্রী ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করেছে। ফরিদ আর শাকিল গাড়ি থেকে নেমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। বাকি 3 জন ছেলে তাদের লিডারের এই বিভৎস অবস্থা দেখে ভয়ে পেছনের দিকে সরতে শুরু করে। কিন্তু রেহান এগিয়ে গিয়ে দ্বিতীয় ছেলেটার শার্টের কলার ধরে নিজের দিকে টানল। তারপর রক্তমাখা ছুরিটা এক ঝটকায় ছেলেটার গলার শ্বাসনালী কেটে উপরে বের করে দেয়। ছেলেটা নিজের গলা চেপে ধরে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে। তৃতীয় ছেলেটা যখন চিৎকার করতে যাবে, রেহান তার চুলের মুঠো ধরে ছুরিটা সোজাসুজি তার হা করা মুখের ভেতরে ঢুকিয়ে দিল। ছেলেটা কোনো শব্দ ছাড়াই স্পট ডেড হয়ে যায়। আরেকজন বেঁচে আছে। সে ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে, মাটির উপর পড়ে 2 হাত জোর করে জীবন ভিক্ষা চাইতে শুরু করে। রেহান তার দিকে ধীর পায়ে এগিয়ে যায়। সে ছেলেটার 2 হাতে ছুরিটা দিয়ে 2 কবজির রক একটানে কেটে আলাদা করে দেয়। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। রেহান তার মুখের উপর একটা লাথি মেরে বলল, তোকে বাঁচিয়ে রাখলাম শুধু একটা কারণে। তুই তোর বাপ কাশেমের কাছে যাবি, গিয়ে বলবি যে 1 বছর আগে তার সবচেয়ে প্রিয় কুত্তা মিরাজকে যে ইট দিয়ে মেরে মাথার খুলি উড়িয়ে দিয়েছিল, সে আজ আবার এই শহরে ফিরে এসেছে। তোর বাপরে তৈরি হতে বলিস, যা ভাগ এখান থেকে। ছেলেটা কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। রেহান তার ছুরিটা পকেটে রেখে পেছনে তাকালো। পরি তখন ভয়ে কাঁপছে। সে দৌড়ে এসে রেহানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। পরির চোখের পানিতে রেহানের শার্ট ভিজে যেতে থাকে। পরি রেহানের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, কিছু হবে না তোমার, আমি আছি তো, আমি তোমাকে রক্ষা করব।
ফরিদ সাহেব ধীর পায়ে রেহানের সামনে এসে দাঁড়ালো। তার কপাল দিয়ে তখন ঘাম ঝরছে। সে বলে, এ কি করলি তুই রোহান? ওরা তো এবার তোকে পাগলের মতো খুঁজবে। পুরো ঢাকা শহরের পুলিশ আর মাস্তান তোর পিছনে লিলিয়ে দেবে কাশেম। রেহান পরীর মাথাটা হাত দিয়ে আগলে রেখে হাসতে থাকে। সে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে বলল, খুঁজুক আঙ্কেল, আমি তো এটাই চাই। ওরা আমাকে যত খুঁজবে ততই আমার কাজ সহজ হবে। কি করতে চাচ্ছিস? সময় হলে জানবে। গোডাউনে বসে কাশেম নিজের নতুন মালের হিসেব নিয়েছিল। ঠিক তখন ভেতরে প্রবেশ করে সেই 2 হাত কাটা বকাটি ছেলেটা। তার পুরো শরীর ব্যান্ডেজ করা, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কাশেমের পায়ের কাছে এসে বসে বলল, বস, সর্বনাশ হয়ে গেছে বস। আমাদের 4 জনকে ভার্সিটির ভিতর এক পোলা একাই শেষ করে দিছে। লিটন, রনি আর সুমন স্পটেই শেষ বস। আমার 2 হাতের রক কেটে দিছে। ওই ছেলেটা নতুন। কাশেম হাতের ফাইলগুলো রেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। মাহিমও পিস্তল বের করে সামনে এগিয়ে আসে। কাশেম বলল, কি বলিস তুই হারামের বাচ্চা? আমার এলাকায় ঢুকে আমার ছেলেদের মারার এত বড় সাহস হয়েছে? ওই ছেলেটা কি? কার লোক? বস, আমি ওই ছেলেটার নাম জানি না, তবে ও একটা কথা বলে দিছে। ও বলেছে 1 বছর আগে আপনার ডান হাত মিরাজ ভাইকে যে মেরেছিল সেই নাকি ফিরে এসেছে। ও আপনাদের তৈরি হতে বলছে বস। কাশেম অবাক হয়ে গেল। সে এমন চরম ধাক্কা খায়। 1 বছর আগে মিরাজ ছিল তার পাওয়ারফুল লোক, তার সবচেয়ে বিশ্বস্ত আর ভয়ঙ্কর লোক। সেই মিরাজকে যে ছেলেটা মেরে উধাও হয়ে গিয়েছিল, তাকে কাশেম পুরো ঢাকা শহরের প্রতিটা কোণায় খুঁজেছে, কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। আজ সেই ছেলেটা নিজে থেকে সামনে এসেছে। কাশেমের মনের ভেতর এক অজানা ভয়ের কাঁপন তৈরি হয়, তবে সে মুখে তা প্রকাশ করে না। সে মাহিমের দিকে তাকিয়ে বলল, মাহিম, ওই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। ওর পেছনে নিশ্চয়ই কোনো বড় কেউ আছে। ওরে আমাদের যে কোনো মূল্যে শেষ করতে হবে। তুই পুরো শহরের সব গ্যাংস্টারদের অ্যালার্ট কর। ওটার জায়গা, ওর চারপাশ লোক সব খুঁজে বের কর। আমরা ওরে ফাঁদে ফেলে একবারে কুচি কুচি করে কাটবো। আপনি চিন্তা করবেন না বস। ও যদি মিরাজকে মেরে থাকে তবে মাহিমের হাতের জোর এখনো দেখেনি। আমি এমন প্ল্যান সাজাবো যে সে নিজে এসে আমাদের ধরা দেবে। আজ রাতেই ওর লাশ বুড়িগঙ্গায় ভাসবে বস। রোহান, কাশ্মীর পুরো বাহিনী এখন রাস্তায় নেমেছে। ওরা তোকে খুঁজছে। আমাদের এই আস্তানার খবর ওরা যে কোনো সময় পেয়ে যেতে পারে। এখন আমাদের কি করা উচিত? ওদিকে ফরিদের আস্তানায় রেহান একা বসে আছে। ফরিদ সাহেব দ্রুত ঘরের ভেতরে এসে প্রবেশ করল। তার মুখে চিন্তার ছাপ। তিনি এসে রেহানের সামনে দাঁড়িয়ে বলল, রেহান ফরিদ সাহেবের দিকে তাকালো। রেহান যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে বসে আছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, কি বলিস তুই রোহান? আমি কাশেমের সামনে? কেন? মাথা খারাপ হয়েছে তোর? ও তো আমাকে দেখা মাত্রই গুলি করে দেবে। আঙ্কেল, আপনি একদম ভয় পাবেন না। এবার সঠিক সময় এসেছে যে আপনি সরাসরি কাশেমের সামনে গিয়ে দাঁড়াবেন। হ্যাঁ, আপনি যাবেন। আপনি গিয়ে ওর চোখে চোখ রেখে বলবেন যে এই ঢাকা শহরে এখন থেকে আপনিও নিজের মতো করে বিজনেস করবেন। সে তার মতো থাকবে আর আপনি আপনার মতো থাকবেন। কেউ কারো রাস্তায় বাধা দেবে না। এসব কথা কাশেম আমাকে বলতেই দেবে না রোহান। ও আমাকে দেখলেই আমাকে 1 সেকেন্ডে মেরে লাশ বানিয়ে ফেলবে। দেখা যাক আঙ্কেল, ওর কত বড় ক্ষমতা। আমি আপনার পেছনেই থাকব। কাল সকালেই আপনি কাশেমের আস্তানায় যাবেন। ফরিদ সাহেব রেহানের চোখের ভেতরে সেই গভীরতা দেখে আর কোনো কথা বলতে পারে না। তবে রেহান আসলে মনে মনে কি ভয়ঙ্কর গেম প্ল্যান করেছে তা ফরিদ কোনোভাবেই বুঝতে পারে না। পরের দিন সকালবেলা কাশেম বসে আছে। তার ছেলেরা নতুন ছেলেটাকে খুঁজে পায়নি। কাশেম আর মাহিম তাদের প্রায় 20-30 জন লোক নিয়ে বসে আছে। ঠিক তখনই ভেতরে প্রবেশ করে ফরিদ সাহেব। ফরিদ সাহেবকে দেখেই কাশেমের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে এক লাফে সোফা থেকে উঠে দাঁড়ালো। নিজের পুরনো ডিলারকে দেখে চিৎকার করে বলল, তোকে তো আমি বহু বছর ধরে খুঁজেছি ফরিদ বইরা শালা। তুই এতদিন পর কাছে আসলি। আমার সেই 1 কোটি টাকার মাল নিয়ে তুই যে পালিয়েছিলি, সেই টাকা কি তোর বাপ দেবে? এখন সেই টাকা সুদ সমেত হয়ে গেছে পুরো 5 কোটি টাকা। সেই 5 কোটি টাকা না নিয়ে তোকে আমি কবর দেব না। ফরিদ সাহেবের পেছনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রেহান। তার মাথায় একটা কালো ক্যাপ পরা। ফরিদ সাহেব রেহানের বলা কথাটা বলল, কাশেম,
আমি এখনো কোনো টাকার ডিল করতে আসিনি। আমি এসেছি এই শহরে নতুন বিজনেস ডিলে। আজ থেকে এই শহর আমি আমার মতো করে বিজনেস করব, আর তুই তোর মতো করবি। তুই আমার রাস্তায় কোনোদিন বাধা দিবি না। কাশেম ফরিদের সাহস দেখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তারপর সে এবং মাহিম দুজনেই হো হো করে হাসতে শুরু করে। কাশেম পিস্তলটা বের করে ফরিদের সামনে ধরে বলল, তাই নাকি রে বুইরা, অনেক বড় ডন হয়ে গেছিস তুই। আর যদি আমি তোর এই ফালতু প্রস্তাবে বাধা দেই তবে তুই কি করবি শুনি? ফরিদ সাহেব রিহানের ইশারার জন্য অপেক্ষা করে। সে কোনো কথা বলে না। কাশেম ফরিদের এই নীরবতা দেখে আরও রেগে গেল। সে বলে, মাদার, বল তাহলে কি করবি তুই? আমার জুতা চাটবি? কথাটা শেষ করে কাশেম ফরিদের পেটে জোরে একটা ঘুষি মারতে যায়। ঠিক তখনই ফরিদের পেছন থেকে কাশেমের হাতটা খপ করে ধরে ফেলে রিহান। কাশেম বা মাহিম কিছু বোঝার আগে রিহান কাশেমের কোমর থেকে তার পিস্তল বের করে নিল। সে কোনো কথা না বলে সরাসরি মাহিমের কপাল সোজা গুলি চালিয়ে দিল। মাহিমের কপাল ফুটে হয়ে গুলিটা দেয়ালে গিয়ে লাগে। মাহিম কোনো শব্দ না করে সরাসরি মাটিতে মরে পড়ে যায়। কাশেমের বাকি গার্ডরা যখন পিস্তল ধরতে যায়, রেহান এক হাতে কাশেমকে ঢাল হিসেবে ধরে অন্য হাতে গুলিতে থাকে। যে আসে সেই গুলি খাচ্ছে। এমন সময় শাকিল আর রেহানের লোক গোডাউনের ভেতরে ঢুকে পড়ল। চারদিক থেকে ব্রাশ ফায়ার শুরু হয়। কাশেমের লোকগুলো কিছু বুঝে ওঠার আগে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। শাকিল এসে রেহানের দিকে আরেকটা লোডেড পিস্তল এগিয়ে দেয়। রেহান সেই পিস্তলটা হাতে নিয়ে বাকি যারা এগিয়ে আসছিল তাদের বুকে গুলি করতে শুরু করে। রেহান এবার পিস্তলের শেষ গুলিটা কাশেমের ডান পায়ের হাঁটুতে মারে। কাশেম চিৎকার দিয়ে মাটির উপর পড়ে যায়। রেহান হাসতে থাকে। ফরিদ সাহেব এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তিনি অনেক মাস্তান দেখেছেন, কিন্তু এই রেহান ছেলেটা যে এতটা সাহসী আর ভয়ঙ্কর হতে পারে তা তিনি নিজের স্বপ্নেও কখনো ভাবেনি। মাত্র 10টি মিনিটের ভেতরে পুরো গোডাউনটা গোরস্থানের মতো শান্ত হয়ে যায়। এখন শুধু কাশেম একাই বেঁচে আছে, মাটিতে পড়ে ছটফট করছে। রেহান শাকিলকে ইশারা করে। শাকিল কাশেমকে টেনে তুলে একটা লোহার হুকের সাথে হাত বেঁধে ঝুলিয়ে দেয়। কাশেম তখন যন্ত্রণায় আর ভয়ে কাঁপছে। সে নিজের চারপাশের এই ধ্বংসলীলা দেখে বুঝতে পারে যে তার সাম্রাজ্য এক নিমিষেই শেষ হয়ে গেছে। রেহান ধীর পায়ে এগিয়ে গিয়ে কাশেমের সামনে দাঁড়ালো। সে ফরিদ সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আঙ্কেল, একটা পেপারটা নেন, যেখানে লিখবেন কাশেম নিজের সব বিজনেস, বাড়ি, সম্পত্তি, টাকা আমাদের নামে লিখে দিচ্ছে নিজ ইচ্ছাতে। ওর সাইন নিয়ে নেন। কাশেম ঝুলন্ত অবস্থায় কাঁপতে কাঁপতে রেহানের দিকে তাকিয়ে অত্যন্ত দুর্বল গলায় বলে, কে তুই? কেন আমার এইভাবে মারছিস? আমি তোর কি ক্ষতি করছি? আমি রেহান। 1 বছর আগে তোর কুত্তা মিরাজকে আমিই মেরেছিলাম। আমার আসলে এই দুনিয়ায় মানুষের প্রতি কোনো দয়া বা ভালোবাসা বেঁচে নেই রে কাশেম। আমার ছোট বোন ফুটপাতে বিনা চিকিৎসায় আর ক্ষুধার জ্বালায় মরে গেছে। সমাজ আমাকে মানুষ বানায়নি, তাই আমি অমানুষ হয়ে গেছি। তোর মতো পশুর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ফরিদ সাহেব উপকার করেছিল, তার প্রতিদান দিলাম তোকে মেরে। রেহান একটা ছুরি বের করে কাশেমের গালের উপর আস্তে আস্তে টানে। তারপর বলল, কথাটা শেষ করেই রেহান ছুরিটা কাশেমের ডান চোখের ভেতরে জোরে ঢুকিয়ে দিল। তারপর পুরো চোখটা উপড়ে বের করে নেয়। কাশেম এক অমানসিক চিৎকার দিয়ে হুকের উপরেই ঝুলে ছটফট করে মরে গেল। তারপর পুরো ঘটনাটা আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। এই শহরের মানুষ এক নামে জানতে পারে যে ঢাকা শহরের নতুন মাফিয়া কিং হিসেবে উদয় হয়েছে একজনের, যার নাম রেহান। পরের দিন রেহান এসেছে আশার আলো হাসপাতালে, যে হাসপাতাল 1 বছর আগে তার বোনকে নোংরা পরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। রেহান তার টাকা আর ক্ষমতার জোরে 1 ঘন্টার মধ্যে সেই পুরো হাসপাতালটা কিনে নেয়। তারপর রেহান সেই ডক্টরকে খুঁজে বের করে যাকে তার বোনের চিকিৎসার জন্য পা জড়িয়ে ধরেছিল। রেহান সেই ডক্টরের চুল ধরে টেনে টেনে নিয়ে আসে হাসপাতালের সামনে। ডক্টর তখন ভয়ে হাত জোর করে মাপ চাইছিল, কিন্তু রেহান কোনো কথা না শুনে ডক্টরের বুকের মাঝখানে পরপর 5টা গুলি করে তাকে মেরে ফেলে। তারপর শাকিলকে দিয়ে সেই ডক্টরের মৃতদেহটা ওয়ার্ডের সামনে টাঙিয়ে রাখে, যাতে এই শহরের কোনো ডক্টর আর কোনোদিন কোনো গরিব রোগীকে টাকা ছাড়া তাড়িয়ে দেওয়ার সাহস না পায়। অবশেষে রেহান যায় সেই হোটেলের সামনে, যেখানে হোটেলের মালিক রাশিদুল 1 প্যাকেট বিরিয়ানির জন্য রেহানের ডান হাতটা গরম কড়াইতে চেপে ধরে ছ্যাঁকা দিয়েছিল। রেহানকে গাড়িতে করে আসতে দেখে রাশিদুল ভয়ে দোকানের নিচে লুকিয়ে পড়ে।
রেহানের ছেলেরা রাশিদুলকে টেনে বের করে আনে। রেহান রাশিদুলকে দেখে হাসে। সে রাশিদুলকে নিয়ে গরম কড়াইটার সামনে গিয়ে দাঁড়ালো। সে রাশিদুলের 2 হাত ধরে সরাসরি সেটা উপরে ধরে রাখে। রাশিদুল চামড়া পোড়ার যন্ত্রণায় চিৎকার করতে করতে স্পটে হার্ট অ্যাটাক করে মারা গেল। তারপর রেহান এই শহরে এক নতুন গ্যাংয়ের জন্ম দেয়, যার নাম রাখা হয় ভিলেন গ্যাং। ফরিদ ভালো করেই বুঝতে পারে যে রেহানকে আর থামানো সম্ভব না। সে এখন এই শহরের মাফিয়া কিং। কিন্তু রেহানের মনের ভেতরের এই ক্ষতকে কেবল একজনই সুস্থ করতে পারে। সে হলো তার মেয়ে পরি। পরি রেহানকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে। ফরিদ সাহেব আর দেরি না করে রেহানের সাথে পরির বিয়ে দিয়ে দেয়। আজ রেহানের জীবনের এক নতুন রাত। রেহান ঘরে এসে থাকে, জানালা দিয়ে রাতের শহর দেখছে। ওর মনে হচ্ছিল আজ রুহি থাকলে কতই না খুশি হতো। পরি এগিয়ে এসে রেহানের পেছনে দাঁড়ালো। সে রেহানের কোমরটা পেছন থেকে জড়িয়ে ধরে। রেহানের পিঠে মুখ রেখে পরি বলল, কি হলো মিস্টার মাফিয়া কিং? আজ এই রাতেও কি তুমি অন্ধকার শহরের দিকেই তাকিয়ে থাকবে? আমার দিকে কি একবারও তাকাবে না? রেহান একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে পেছন ফিরে সে পরির মাথার ঘোমটাটা সরিয়ে দেয়। পরির সুন্দর মুখটা দেখে রেহানের শক্ত মনটাও এক মুহূর্তে গলে পানি হয়ে যায়। রেহান পরির দুগালে হাত রেখে বলল, আমি ভিলেন হতে পারি পরি, কিন্তু তোমার সামনে আসলে আমি কেমন যেন একেবারে হেরে যাই। আমার জীবনে শুধু অন্ধকার ছিল, কিন্তু তুমি আসার পর থেকে আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। পরি রেহানের বোতামগুলো নাড়াতে নাড়াতে চোখ তুলে রেহানের চোখের দিকে তাকায়। আমি জানি তোমার ভেতরের সব কষ্টের কথা রেহান। আজ থেকে আমি তোমার সব কষ্ট ভাগ করে নেব। তুমি আর একা নও। আমি সারা জীবন তোমার এই বুকের মাঝখানেই জড়িয়ে থাকব। এখন চলো, অনেক রাত হয়েছে। আজ আমাদের এই নতুন গল্প শুরু করার রাত। রেহান আর কোনো কথা বলে না। সে পরীকে নিজের কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে খাটের দিকে এগিয়ে যায়। ঘরের মোমবাতিগুলো আস্তে আস্তে নিভে যায়, আর দুই নিঃসঙ্গ হৃদয়ের এক নতুন ভালোবাসার অধ্যায় এই নিষ্ঠুর শহরের বুকেই এক মধুর সমাপ্তি টেনে দিল।